তোমরা যা পড়েছিলে পরীক্ষার হল পর্যন্ত সেটা খুব একটা বেশি যাবে না। তোমাদের রিসেন্টলি 2023 সালের বা 2024 সালের প্রথমের দিক ফুড এসআই এক্সামটা হওয়ার একটা কথা ছিল, যদিও পিএসসি এখনও তার টেন্টেটিভ ডেট যেটা আগে দিয়ে রেখেছিল সেটাই দিয়ে রেখেছে, বা অ্যাডমিট কার্ড দেওয়ার ডেটও এখনও পাবলিশ করেনি। তাই ফুড এসআই কবে হবে সেই নিয়ে কিন্তু এখনও অবধি কোনো কনফার্মেশন আমাদের কাছে নেই। তা বলে তো আমাদের পড়াটা থেমে থাকলে হবে না। এবারে কোর্স শেষ হয়ে গেছে কিন্তু পরীক্ষা এখনও হয়নি, এই যে মাঝের সময়টা, এই মাঝের সময়টা যদি আমরা পড়াশোনাটাকে ছেড়ে দিই বা কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে না থাকি, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তোমরা যা পড়েছিলে পরীক্ষার হল পর্যন্ত সেটা খুব একটা বেশি যাবে না। তাই এই সময়টা তোমাদের যেটা লাগবে সেটা হলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকা। আমরা একটা প্র্যাকটিস সেটের পুরো সিরিজ লঞ্চ করতে চলেছি, তার রেসপেক্টে আমরা কিছু প্রশ্নের সেট বানাবো এবং সেগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথমে অঙ্কটা আমাদের দেওয়া থাকবে পিপিটির মধ্যে, তোমরা দেখতে পাবে স্ক্রিনে, সেই অঙ্কটা নিজে করার চেষ্টা করবে। তারপরে ভিডিওটা চালু করে তোমরা অঙ্কটা সলিউশনটা দেখবে। শুধুমাত্র অঙ্কটা দেখলে তার সলিউশনটা দেখলে এইভাবে করতে থাকলে কিন্তু তোমরা নিজেকে ব্রাশ আপ করতে পারবে না, নিজে কতটা শিখেছো সেটার পরখ করতে পারবে না, এবং খুব সুন্দর করে যতটা আমি পারবো তোমাদেরকে সহজ সরল ভাষায় বোঝাতে। ঠিক আছে, তাহলে চলো তোমাদের শুরু করা যাক। তার আগে বলে দিই তোমাদের সবাইকে ওয়েলকাম বিএসএসআই বেলুড়ে। দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের আসছে তার আগে একটা কথা বলে রাখা আমাদের উচিত, এই যে প্রশ্নগুলো আমরা নিয়েছি এই প্রশ্ন সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার প্রশ্ন, এটা ফুড এসআইয়ের প্রশ্ন না। এই প্রশ্নগুলো কিছু এসছিল স্কুলের ক্লার্কের একটা পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষাটা নিয়ে প্রচুর তোমার করাপশনের কথা উঠেছে, যার কেস এখনও চলছে। তো সেই পরীক্ষাটার কিছু প্রশ্ন আমরা এখানে নিয়েছি, প্লাস আরও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসির কন্ডাক্ট করা যে পরীক্ষা আছে তার মিক্সিং কোয়েশ্চেন আমরা এখানে তুলেছি। তো সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, তাহলে একটা ধারণা পাওয়া যাবে যে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে। ওকে, দেখো প্রথম প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্ন বলছে 5 মিটার 44 সেন্টিমিটার লম্বা এবং 3 মিটার 74 সেন্টিমিটার চওড়া একটি মেঝেতে কত বড় বর্গক্ষেত্রযুক্ত পাথর বসানো সম্ভব। তার মানে তোমাকে একটা ঘর বলেছে, যে ঘরটার দৈর্ঘ্য মোটামুটি ধরো এরকম, যেই ঘরটার দৈর্ঘ্য মোটামুটি এরকম, এটা বলছে 5 মিটার 44 সেন্টিমিটার, আর এই দিকটা বলছে 3 মিটার 74 সেন্টিমিটার, 3 মিটার 74 সেন্টিমিটার। তো তোমাকে বলেছে যে এই ঘরটাতে এমন বর্গাকার মাপের টালি তোমাকে বসাতে হবে। তাহলে কোন মাপের বর্গাকার টালি তোমাকে বসাতে হবে? ঠিক আছে, তাহলে এত মিটার 100 সেন্টিমিটার চওড়া একটি মেঝেতে কত বড় বর্গক্ষেত্রযুক্ত পাথর বসানো যেতে পারে। কত বড় বর্গক্ষেত্রযুক্ত পাথর, এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে যে পাথরটা তোমার এখানে বসবে প্রথমত সেটা হবে বর্গক্ষেত্রে হবে। বর্গক্ষেত্র মানে কি? যার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই সমান। তাহলে তোমাকে বের করতে হবে যে যে দৈর্ঘ্য প্রস্থের বর্গাকার টালিটা হবে তা সেটা কত। মানে এই যদি টালি হয় তোমার, তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তো এই পরিমাপটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, তুমি যদি এখানে টালিটা বসাও, ধরো এখানে টালি বসালে, এখানে টালি বসাচ্ছ, এখানে বসাচ্ছ, এখানে বসাচ্ছ, এখানে, 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 আবার তুমি এখানে বসাবে, এভাবে চলবে। তার মানে যে টালিগুলো তুমি বসাবে সেই টালিগুলোর যে লেন্থ আছে, তুমি তো টালিটাকে ভাঙছো না, তুমি তো টালিগুলোকে ভাঙবে না, তুমি তো গোটা গোটা টালি বসাবে। তার মানে যে পরিমাণ হবে, যা টালির যে লেন্থ হবে, এই যে টালির যে লেন্থ হবে সেইটা এটাকে দিয়ে পুরোপুরি ভাগ যাবে। মানে এখানে যদি 5টা টালি হয়, এখানে যদি 5টা টালি বসে, তাহলে 5টা টালি পরপর বসবে, তাদের যা টোটাল লেন্থ সেটা হবে ঘরটার লেন্থ। তার মানে ঘরটার লেন্থটা ডিভাইডেড বাই প্রত্যেকটা টালির লেন্থ হবে। সিমিলারলি ঘরটার লেন্থটা, ঘরটার প্রস্থটা ডিভাইডেড বাই প্রত্যেকটা টালির প্রস্থ হবে। এই যে টালিটার, এটা যদি আমি দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ বলি, এটা দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ বলি, তাহলে তাই তো হচ্ছে দৈর্ঘ্যকেও ভাগ করলে মিলবে, প্রস্থকেও ভাগ করলে মিলবে। তার মানে টালিটার মাপটা এমন হবে, সেটা এটাকে ভাগ করলেও মিলবে, আবার এটাকে ভাগ করলেও মিলবে। বোঝা গেছে? তার মানে তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাটা দৈর্ঘ্যর পরিমাপটাকে ভাগ করলেও মিলবে, প্রস্থর পরিমাপটাকে ভাগ করলেও মিলবে। ঠিক আছে, তাহলে আমি যদি দৈর্ঘ্যটা ভাবি কত, 5 মিটার 44 সেন্টিমিটার,
এটা বলা আছে। আবার উল্টো দিকে বলা আছে কি প্রস্থ কত 3 মিটার 74 সেন্টিমিটার। তাহলে আমি কি করতে পারি, এই মিটার আর সেন্টিমিটার যে দু রকম আছে আমরা কি করতে পারি, এটাকে সমান ইউনিটে আনতে পারি। তাহলে মিটারকে আমি যদি সেন্টিমিটার করতে যাই তাহলে কি করতে হবে, তোমরা নিশ্চয়ই এটা জানো আমি আশা করছি। মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি হয়, একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 মিটার মানে কত হবে 500 সেমি প্লাস 44 সেমি, বোঝা গেছে। সিমিলারলি এখানে কত হবে 300 প্লাস 44 সেন্টিমিটার। তার মানে তুমি বেসিক্যালি কি পাচ্ছ, তার মানে এটা কত হচ্ছে 544। তার মানে তুমি ঘরটার দৈর্ঘ্য পাচ্ছ 544, প্রস্থ পাচ্ছ কত 344, 374, এটা 74 আছে আই থিঙ্ক, হ্যাঁ 374। তাহলে 374, তাহলে তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা 544 দিয়ে ভাগ করলেও মিলবে আর 374 দিয়েও ভাগ করলেও মিলবে। তাহলে সেই সংখ্যাটা কি হবে, সেই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যা দুটোর গসাগু হবে। তার মানে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এদের গসাগু। এবার প্রশ্ন হচ্ছে আমি কি এটার পুরোটা গসাগু করব, ফার্স্টে তো আমাকে গসাগু করতেই হবে। তো আমরা নেক্সট পেজে চলে যাই, কত আছে 544 আর হচ্ছে 374, 544 আর 374। তো এদের আমাকে কি করতে হবে গসাগু মানে HCF। তো কি করে করব, আমরা ভাগ পদ্ধতিতে করব, কারণ ওটাই বড় বড় সংখ্যার ক্ষেত্রে ভাগ পদ্ধতিতে গসাগুটাই অনেক বেশি প্রেফারেবল। তো 544 374 কত দিয়ে যাবে, একে 2 দিয়ে গুণ করলে 600 হয়ে যাচ্ছে, আছে কত 500, তাহলে 1 দিয়ে যাবে 374 0 7, তাহলে কত হচ্ছে এটা 3 আর 4 7 70, এটা কত 170। তাহলে ভাগ পদ্ধতিতে গসাগু করার নিয়ম কি, প্রথমে ভাগ করতে হয়, যে ভাগশেষটা থাকে সেটাকে দিয়ে আবার এটাকে ভাগ করতে হয়, একে এখানে বসাতে হবে, সেটা কত হবে 374, বোঝা গেছে। কত দিয়ে যাবে 17 2 34, 2 মানে 340। কি করে করলাম এটা, দেখো এখানে কত আছে 17, এটা শূন্য আছে বাদ দিলাম, তাহলে এই সংখ্যাটাকে বাদ দিলে এই সংখ্যাটাকেও বাদ দিলাম, এই 4টাকে বাদ দিলাম, তাহলে কত পড়ে রইল 17, এখানে কত 37। তাহলে 17কে 2 দিয়ে গুণ করলাম, 17 2 34, মানে 170কে 2 দিয়ে গুণ করলে কত হয় 340, এর থেকে ছোট তাই 340 বসালাম, বোঝা গেছে। তাহলে এটা 4 4 আর 3 7 34, তাহলে এই ভাগশেষ রইল। আবার এইটাকে আমি নিয়ে আসবো এখানে 170কে, চলে আসবে 170, আসলে কত হচ্ছে দেখো কত হবে এটা 5 170 মিলে গেল। তাহলে এই যে মিলে গেল, যখন মিলে যায় এই যেটা পড়ে হলো এটা হলো কি HCF বা গসাগু। তাহলে এটা হলো কি তার গসাগু, বোঝা গেছে। তাহলে যে গসাগু এলো এটাই হলো উত্তর। তার মানে যে টালিটা আমরা পাচ্ছি, যে টালিটা, যে ছোট্ট টালিটা আমরা বর্গাকার যে টালিটা আমরা পাবো সেটার দৈর্ঘ্য কত হবে 34, প্রস্থ কত হবে 34 সেন্টিমিটার। অবশ্যই এটা কি হবে সেন্টিমিটার, কি হবে সেন্টিমিটার, বোঝা গেছে। তো উত্তর কত হবে 34 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি এই অঙ্কটা এত বড় করেই করতে হবে, পরীক্ষায় কি এর থেকে শর্টে আমরা অঙ্কটা করতে পারবো না? হ্যাঁ পারবো। এই জায়গাটায় আমি তোমাদের যেটা বলছি ব্যাপারটা মন দিয়ে শোনো। অঙ্কটার পদ্ধতিটা এটাই, এ নিয়ে কোনো ডাউট আমাদের মধ্যে কিন্তু এখন অবধি নেই। কিন্তু আমি তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে অপশন টেস্ট। আমরা এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম সেই ক্যালকুলেশনটা না করেও শুধুমাত্র অপশন টেস্ট করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। এটার জন্য যেটা আমাদের দরকার বিভাজ্যতার নিয়ম। তাই আমি এখন যেটা বলছি এটা হচ্ছে উইদাউট ক্যালকুলেশন, মানে তোমাকে এত দূর পর্যন্ত করতেই হবে। আর এই যে ক্যালকুলেশনটা এটা করার জন্য বিশেষ কিছু দরকার নেই। তুমি এখানে দেখতে পাচ্ছ 5 মিটার 44 সেন্টিমিটার, তাই তুমি এখান থেকে ডিরেক্ট বসাতে পারবে 544 সেন্টিমিটার, কারণ 5 মিটার মানে 500 সেন্টিমিটার প্লাস 44 544। তো এই ক্যালকুলেশনটা তুমি মুখেই করতে পারবে। সিমিলারলি এই ক্যালকুলেশন তুমি মুখেই করতে পারবে। তার মানে তোমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাটা এই দুটোর গসাগু। তাহলে আমি কি করব, আমার কাছে নাম্বার কি আছে 544 আর কি 374। এবার ভালো করে দেখো গসাগু মানে কি, গসাগু মানে হলো এমন একটা সংখ্যা যাকে এটা দিয়ে ভাগ করে মেলে এটা দিয়েও ভাগ করে মেলে। তাহলে 30 আমি যদি অপশন টেস্ট করি তাহলে প্রথম অপশন নিলাম আমি 30, তাহলে 30 মানে কি, 30 মানে কি, তাহলে যে সংখ্যাটাকে 30 দিয়ে মিলতে হবে সেই সংখ্যাটা শেষে অবশ্যই শূন্য থাকতে হবে, কারণ 30-এর শেষে শূন্য আছে।
তার মানে কোনো সংখ্যাকে যদি 30 দিয়ে ভাগ করে মিলতে হয় তাহলে ডেফিনেটলি তার শেষে শূন্য থাকতে হবে। এদের মধ্যে একটা শেষেও কিন্তু শূন্য নেই, তাহলে আমি কিন্তু ফার্স্টে একে অপশন থেকে বাদ দিতে পারি, এটা অপশন হবে না। ক্লিয়ার? এবার এসো তুমি 2 নম্বরে 32। দেখো তোমরা জানো হয়তো বিভাজ্যতা সূত্র যখন পড়েছিলে তখন হয়তো তোমরা এটা শুনেছো যে কোনো সংখ্যা যদি অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় সেই সংখ্যাটার উৎপাদক দিয়েও বিভাজ্য হবে। সাপোজ আমি বলছি, ধরো একটা সংখ্যা ধরো আমি বললাম, এখানে লিখছি, ধরো একটা সংখ্যা আছে 244। তাহলে 244 আমি যদি বলি 244কে 4 দিয়ে ভাগ করে মেলে, তাহলে ডেফিনেটলি 4-এর উৎপাদককে 2 দিয়েও ভাগ করে মিলবে। বোঝা যাচ্ছে আমার কথাটা? 4 আছে 8 দিয়ে 10, এখানে তুমি 2244 তুমি যদি লেখো, এখানে সাপোজ তুমি এটা 2244 লিখলে, ঠিক আছে না? এটা বোঝা যাচ্ছে? তাহলে 2244 সংখ্যাটা একে 3 দিয়ে ভাগ করে মিলবে। মানে আমি যেটা বলতে চাইছি যে কোনো সংখ্যাকে যদি এইটাকে যদি 4 দিয়ে ভাগ করে মেলে, 4 দিয়ে ভাগ করে মিলছে মানে কি এর যে উৎপাদক 2 সেটা দিয়েও ভাগ করে একে মিলবে। আমি কথাটা বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? সিমিলারলি 32 উৎপাদক কি হতে পারে? 8 আর 4 হতে পারে। 8 আর 4, আমি 8 আর 4ই কেন নিলাম? আমি তো 16 দুগুণে 32ও নিতে পারতাম। দেখো 8 আর 4 আমি নিলাম এই কারণ হচ্ছে যে আমি 8-এর বিভাজ্যতার নিয়ম জানি, 4-এর বিভাজ্যতার নিয়মও জানি। আমি এটাও জানি যদি কোনো সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে মেলে সে ডেফিনেটলি 4 দিয়ে ভাগ করে মিলবে। কোনো সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ করে মেলে তাকে ডেফিনেটলি 4 দিয়ে ভাগ করে মিলবে। তার কারণ কি? 4 হলো 8-এর উৎপাদক, 4 হলো 8-এর উৎপাদক। ওকে, তাহলে আমাকে বেসিক্যালি দেখতে হবে যে এই যে সংখ্যাটা, এই দুটো যে সংখ্যা আছে এদেরকে যদি 8 দিয়ে ভাগ করে মেলে, যেহেতু এটা 32, তার মানে যেটা 32কে ভাগ করে মিলবে, যে সংখ্যাটা দিয়ে 32কে ভাগ করে মিলবে সেটা 8 দিয়েও ভাগ করে মিলবে। আবার 32 দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করে মিলতে হবে যদি এটা উত্তর হয়, তাহলে এই দুটো সংখ্যাকেও 8 দিয়ে ভাগ করে মিলতে হবে। আমি আবার বলছি, 32 যদি একটা সংখ্যা হয়, 32 কোনো সংখ্যাকে যদি 32 দিয়ে ভাগ করে মেলে, কোনো সংখ্যাকে যদি 32 দিয়ে ভাগ করে মেলে তাহলে সেই সংখ্যাটাকে 32-এর উৎপাদক অর্থাৎ 8 এবং 4 দুটো দিয়েই ভাগ করে মিলতে হবে। বোঝা গেছে? তাহলে কোনো সংখ্যাকে যদি আবার 32 দিয়ে ভাগ করে মেলে, মানে সাপোজ একে আমি 32 দিয়ে ভাগ করে দেখছি মিলছে কিনা। ওকে, একে আমি 32 দিয়ে ভাগ করে দেখছি মিলছে কিনা। যদি মেলে তাহলে এই সংখ্যাগুলোকে ডেফিনেটলি 8 এবং 4 দিয়ে ভাগ করে মিলতে পারে, ডেফিনেটলি 8 এবং 4 দিয়ে ভাগ করেও মিলবে। বোঝা গেছে ব্যাপারটা? আমি এখন যে কনসেপ্টটা বলছি হয়তো একটু কঠিন লাগবে তোমাদের কাছে, কিন্তু ভালো করে তুমি যদি রপ্ত করতে পারো তাহলে দেখবে এই সমস্ত অঙ্কগুলো তোমরা অন্যের থেকে অনেক ফাস্ট করতে পারবে অপশন এলিমিনেশন দ্বারা। বুঝতে পারছো আমার কথাটা? তো যেটা আমি করব, 8 এবং 4 দিয়ে ভাগ করে মিলতে হবে। 8-এর বিভাজ্যতা নিয়ম কি? শেষ 3টে সংখ্যাকে 8 দিয়ে ভাগ করে মিলতে হবে, অথবা শেষের 3টে সংখ্যা শূন্য থাকতে হবে। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে মিলবে, অথবা শেষ দুটো সংখ্যা দুটো শূন্য থাকতে হবে। দেখো এই যে অঙ্কটা রয়েছে এখানে এর শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করে মিলছে, কিন্তু এর শেষ দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে মিলছে না। যেহেতু 4 দিয়ে ভাগ করে মিলছে না, সেহেতু আমি বলবো এটাও অপশন নয়। আমি কেন 4 নিলাম 8 নিলাম না? কারণ 8-এর জন্য আমাকে 3টে সংখ্যা কনসিডার করতে হতো, 4-এর জন্য দুটো সংখ্যা, তো আমার ক্যালকুলেশন সুবিধা হলো, তার জন্য আমি 4টা নিলাম। ওকে, দেখো 34কে আমি যদি ভাঙতে যাই তাহলে কি হবে? 17 আর 2, 17 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করা একটু কঠিন, তাহলে একে বাদ দাও। এখন পুরো রইল 36, তাহলে 36কে তুমি যদি নাও তাহলে কি হবে? 9 দিয়ে ভাগ করে মিলতে হবে, 9 4 36। দেখো 9 দিয়ে ভাগ করে এগুলোকে মিলছে কিনা, দেখো 4 আর 4 8 আর 5 13, তাহলে 9 দিয়ে বিভাজ্যতা নিয়ম কি? ডিজিটগুলোকে যোগ করতে হয়, ডিজিটগুলো যোগ করো, 4 আর 4 8, 8 আর 5 13, তাহলে 13 তো 9 দিয়ে ভাগ করে মিলবে না, তাহলে 36 দিয়ে ভাগ করেও মিলবে না। সেম কনসেপ্ট, যেহেতু 9 দিয়ে মিলছে না, 36 9-এর উৎপাদক, সেহেতু এটাকেও কিন্তু তুমি 36 দিয়ে ভাগ করে মেলাতে পারবে না। তাহলে পড়ে কে রইলো? এটা 34 হয়ে গেল আনসার। আমি যে সেকেন্ড যে অপশন এলিমিনেশন পদ্ধতিটা বললাম, এটা যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় আমি আবারও রিপিট করছি, তোমরা এই জায়গাটা আরও দুবার দেখো। আমি চাই তোমরা অপশন এলিমিনেশন জায়গাটা বোঝো। যদি এটা ঠিকঠাক করে বুঝতে পারো তাহলে দেখবে অনেক অঙ্ক অনেক সহজে তোমরা উইদাউট ক্যালকুলেশন বের করে নিতে পারবে। এইটা ভীষণ দরকার, কারণ পরীক্ষার খাতায় যদি তোমার ক্যালকুলেশন আটকে যায়
অথবা এমন যদি তুমি অপশন এলিমিনেশন তুমি যদি প্রপারলি করতে পারো, তাহলে দেখবে ক্যালকুলেশনের থেকে সহজে তুমি অঙ্কর আনসার করতে পারবে। হ্যাঁ, হতে পারে এটা প্রথম করছো তাই একটু শক্ত লাগছে। আমার কথা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? যদি অসুবিধা থাকে আর একটু রিমাইন্ড করে দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাব আমরা। দেখো এটা একদম ইজি অঙ্ক। এই যে অঙ্কটা, এটা হচ্ছে তোমার সরলের একটা পার্ট। আমরা ফুড এসআই যে এক্সামটা আছে সেখানে কিন্তু এই ধরনের অঙ্ক আসবে, এবং যে আপকামিং ক্লার্কশিপ আছে সেখানেও কিন্তু এই ধরনের অঙ্ক আসবে, এটাও বলে রাখছি আমি। তো এটা হচ্ছে সরল একটা। তো সরলে আমরা জানি এখানে কোন রুল ব্যবহার করা হয়? বদমাস রুল, BODMAS। তোমরা আশা করি এটা জানো, BODMAS। তো বদমাস রুল কি অ্যাকচুয়ালি, যে কার পর কোনটা করবে এটা তোমরা জানো। তো সেক্ষেত্রে বদমাস রুল অনুসারে আমরা ফার্স্টে করব ভাগের কাজ, তারপরে করব যোগের কাজ। কারণ বদমাস রুলের কাজ কীভাবে হয়? এইভাবে হয়। কীভাবে হয়? এইভাবে কাজ হয়। তাহলে ফার্স্ট ডিভিশন, তারপরে অ্যাডিশন। তাহলে ফার্স্ট কার কাজ হবে? ভাগের কাজ। তাহলে দেখো অঙ্কটায় আমি অঙ্কটা সিম্পলি করছি। 3 পূর্ণ 3-এর 4। তাহলে 3 পূর্ণ 3-এর 4 মানে কি? 4 3-এ 12 আর 3-এ 13 14 15, তাই তো? এটা কীভাবে ভাঙতে হয় 3 পূর্ণ 3-এর 4-কে? আশা করি তোমরা জানো। 3 পূর্ণ 3-এর 4 কীভাবে ভাঙবে এটাকে? 4 × 3, 3 × 4 মানে এই দুটোকে গুণ করতে হয়, এই দুটোকে। তাহলে 4 3-এ 12 প্লাস 3, এই 3 কোনটা? এইটা, তাই তো? বাই হরে যা আছে সেটা 4। বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? ক্লিয়ার? তাহলে কত হবে? 4 3-এ 12 13 14 15/4। তাহলে কি পাচ্ছি আমি? 3 পূর্ণ 3-এর 4 মানে কি পেলাম? 4 3-এ 12 13 14 15/4 ডিভাইডেড বাই 2 পূর্ণ 1 2 মানে 2 2 4 আর 1 5, 2 আর 2 4 আর 1 5, তাহলে 5 2 প্লাস 1 2। বোঝা গেছে? পরের স্টেপে কি হবে? ভাগটা কি হয়? গুণ হয়ে যায়। তাহলে ভাগ থাকলে গুণ হয়ে, তাহলে গুণ হলে কি হয়? ওটা উল্টে যায়। তাহলে 15-র 4 গণিত এই ভাগ চিহ্নটা যখনই গুণ চিহ্ন হবে সংখ্যাটা কি হবে? উল্টে যাবে। কত যাবে? 2-এর 5। উল্টে গেলে কত হলো? 2-এর 5 প্লাস 1-এর 2। তাহলে আমি কি করব? তাহলে ভাগের কাজ মানে ভাগটাকে গুণ করে নিয়েছি, মানে ডিভিশনের কাজ অলরেডি শেষ। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে 2 2-এ 4 5 3-এ 15। তাহলে কত রইল? 3-এর 2 প্লাস 1-এর 2, 3-এর 2 প্লাস 1-এর 2। তাহলে দেখো কি হচ্ছে, এখানে 2 আর 2 দুটোতেই হরে 2 আছে, তাহলে লসাগু কত হবে? 2, ওপরে 3 প্লাস 1, তারপরে কত আসছে? 4/2, মানে 2 কেটে গেল, 2 হয়ে গেল আনসার। কত আনসার হবে? 2। আশা করি এটা ক্লিয়ার। এটার জন্য নিশ্চয়ই আর অন্য কিছু লাগবে না। দেখো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, বলছে একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 100 রান করায় তার রান সংখ্যার গড় পূর্বের চেয়ে 5 বৃদ্ধি পেয়েছে। একজন ব্যাটসম্যান তার একাদশতম ইনিংসে 100 রান করেছে। একাদশতম ইনিংস মানে কি? ইনিংস কথাটা আগে আশা করি তোমরা সবাই জানো, যদি না জানো আমি বলে দিচ্ছি। ইনিংস মানে হলো একজন ব্যাটসম্যান যখন ব্যাট করতে নামে, সেটাকে তার একটা ইনিংস ক্যালকুলেট করা হয়। ধরো বিরাট কোহলি প্রথমবার 1 ডাউনে ব্যাট করতে নামলো, তাহলে ওই যে ব্যাট করতে নামলো দিয়ে সে যত রানই করুক না কেন সেটা তার একটা ইনিংস। ধরো বিরাট কোহলি প্রথম ম্যাচে করলো 40 রান, পরের ম্যাচে করলো ধরো 30 রান, তারপরের ম্যাচে করলো ধরো 100 রান। তাহলে এটা একটা ইনিংস, এটা একটা ইনিংস, এটা একটা ইনিংস। বোঝা গেছে? 3টে ইনিংস। তাহলে ইনিংস হচ্ছে এইটা। ক্লিয়ার? এবার বলছে একজন ব্যাটসম্যান তার একাদশতম ইনিংস মানে কি? একাদশ কথাটা মানে কি? 11তম। তাহলে 11তম ইনিংসে কত রান করছে? 100 রান করছে। তার ফলে কি হচ্ছে? তার রানের গড় পূর্বের থেকে 5 বেড়ে যাচ্ছে। পূর্বে যা ছিল তার থেকে 5 বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন করেছে একাদশতম ইনিংসের পর তার রানের গড় কত হবে? ভালো করে পড়ো। একাদশতম ইনিংসের পর মানে একাদশতম ইনিংস খেলার পর তার রানের গড় কত হবে? দেখো এই অঙ্কটা তুমি খুব ভালো করে মুখে মুখে করতে পারো। আমি তোমাদের ফার্স্টে দেখাচ্ছি যে অঙ্কটা আমরা যদি মুখে মুখে করতে না পারি
এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজের অঙ্ক। যদি মুখে মুখে করতে না পারি, আমরা বুঝতে পারলাম না অঙ্কটা, মুখে মুখে করতে গেলে ধরো তোমাকে একটু বেশি করে বুঝতে হবে, যদি না বুঝতে পারো তাহলে আমরা গোদা বাংলায় কী করে করবো, যা আছে সেই অনুসারে গোদা বাংলায় কী করে করবো। দেখো, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করলো, দিয়ে তার রানের গড় বেড়ে গেল, তার মানে 10তম ইনিংস পর্যন্ত, আমি এখানে লিখছি যদি যে 10তম ইনিংস পর্যন্ত তার গড় কত ছিল জানি না, আমি ধরে নিচ্ছি এক্স। 10তম ইনিংস পর্যন্ত তার গড় কত ছিল, এক্স। ক্লিয়ার? 11তম ইনিংসে কত করেছে, 100, দিয়ে তার গড় কত হয়েছে 11তম ইনিংসের পরে, এক্স প্লাস 5। তার কারণ কি বলেছে, 11তম ইনিংসের পর তার গড় 5 বৃদ্ধি পেয়েছে, সোজা সাপটা হিসাব। তাহলে আমি যদি বলি যে 10তম ইনিংসের পরে মোট রান কত হয়েছে, 10তম ইনিংসে তার মোট রান কত, গড় কত, এক্স ইন্টু 10 মানে 10x রান। তাহলে 10তম ইনিংসের পরে তার রান কত হয়েছে, 10x। 10তম ইনিংসের রান কত, 10x। 11তম ইনিংসের পরে, 11তম খেলার পর ইনিংসের পরে মোট রান কত হবে, গড় কত হয়েছে, x প্লাস 5, তার সাথে কত হবে 11, 1 মিনিট দাঁড়ো, রান কত হবে, x প্লাস 5, এটা গড় ইন্টু 11, ঠিক তো? তাহলে 11তম ইনিংসের পর তার মোট রান এত। এবারে এই যে 10তম ইনিংসে 11তম ইনিংসে পার্থক্য কত, 10তম ইনিংসে পরে 11তম ইনিংসে রান বেড়েছে কেন, কারণ কি হয়েছে, সে 11তম ইনিংসে 100 রান করেছে। তাহলে আমি যদি এখানে চলে আসি তো আমি কি করতে পারবো, দেখো 11তম ইনিংসে মোট রান কত, তাহলে 11 ইন্টু এক্স প্লাস 5 মোট রান, সেখান থেকে 10 ইনিংসের রান কত, 10x, তাহলে এর মান কত, 100। এটা হচ্ছে 11তম ইনিংসের রান, 11তম ইনিংসের পরে মোট রান, এটা 10তম ইনিংসের পরে মোট রান, এটা হচ্ছে তার ডিফারেন্স। বোঝা গেছে? তাহলে কত হবে, 11x প্লাস 55 মাইনাস 10x সমান 100। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো কত আসবে, 11x আর 10x কত আসছে, x সমান 100 মাইনাস 55 মানে 45। তাহলে x এর মান হলো 45। তাহলে xটা কি ধরেছি আমি, xটাকে এখানে 10তম ইনিংসের পর তার রান, তাই তো? প্রশ্ন করেছে 11তম ইনিংসের পর তার রান কত, তাহলে 10তম ইনিংসের পর রান ছিল কত, x মানে এখনকার 45, তাহলে 11তম ইনিংসের পরে কত, এটা 10তম, তো এটা 10th, তাহলে 11তম ইনিংসের পরে কত হবে, 45 প্লাস 5 মানে 50। তাহলে এটা হয়ে গেল আনসার। কেন 5? কারণ 11তম ইনিংসের পর রান 5 বৃদ্ধি পেয়েছে বলা আছে, 11তম ইনিংসের পর রান 5 বৃদ্ধি পেয়েছে বলা আছে, তাহলে আনসার কত হবে, 50। এবার ব্যাপার হচ্ছে যে আমি কি অঙ্কটা এত বড় করেই করতে হবে, এটা আমি দেখালাম কেন, যে এটা থেকে অঙ্কটা যদি আমি অ্যাভারেজের ওই কনসেপ্ট বুঝতে না পারি, আমি এক্স ধরো অঙ্কটা কীভাবে করবো সেটা। এবার আমি তোমাদের কাছে আসছি যে আমরা এই অঙ্কটা আমরা নিজেরা কীভাবে ওই সমস্ত ক্যালকুলেশন বাদ দিয়ে করতে পারি। ঠিক আছে, দেখো প্রশ্ন করেছে যে, বলেছে যে 11তম ইনিংসে সে কি করেছে, 100 রান করেছে, তার ফলে তার অ্যাভারেজ কি হয়েছে, বেড়েছে কত, +5। ঠিক আছে, তাহলে তুমি একটা কথা বলো, 10টা ইনিংস ধরো, আমি এখানে দেখাচ্ছি তোমাদের, ধরো 10টা ইনিংস, রান সংখ্যা এটা 2 3 4 5 6 7 8 9 10, এটা 11তম ইনিংস আমি রইল এখানে। তাহলে 10টা ইনিংসে কিছু একটা রান তার আছে, এটা তো হচ্ছে অ্যাভারেজ, প্রত্যেকটা হচ্ছে অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ, ভালো করে বোঝো জায়গাটা, এটা হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, এবার ধরো এখানে একটা নির্দিষ্ট রানসে আছে, 11তম ইনিংসে যে যখন সে 100 রান করলো তার অ্যাভারেজ 5 বাড়লো। 5 বাড়লো মানে কি, অ্যাভারেজ 5 বাড়লো মানে কি, মানে হচ্ছে এই যেটা ছিল এই প্রত্যেকের সঙ্গে 5 যোগ হলো, তারপরে এর সাথেও 5 যোগ হলো, এর সাথেও 5 যোগ, এর সাথেও 5 যোগ, এর সাথেও 5, এরকম করে চললো, প্রত্যেকের সঙ্গে 5 যোগ। তাহলে এই যে 10খানা ইনিংস, এখানে তো 10টা ইনিংস আছে, 10টা, তাহলে এই 10টা ইনিংসে 5 5 5 5 করে যোগ করলো, অ্যাভারেজ বাড়া মানে কি, আগে যেটা ছিল তার সঙ্গে তো 5 5 করে যোগ করলো, তাহলে এই প্রত্যেকটার সঙ্গে ও কি করলো, 5 5 করে যোগ করলো। তাহলে যোগ করতে গিয়ে
মানে যেটা ছিল তার সঙ্গে যোগ করতে তার কত খরচ করতে হলো, 50 রান তার আগের ইনিংসের রানের সঙ্গে যোগ করতেই খরচ হয়ে গেল। তাহলে অ্যাভারেজটুকু বাড়াতে, একটুখানি অ্যাভারেজ বাড়াতেই তাকে 50 রান খরচ করে ফেলতে হলো। বাকি যে 50 রানটা বাঁচলো সেটাই হলো তার 11তম ইনিংসের পরে তার টোটাল অ্যাভারেজ। ব্যাপারটা বোঝা গেছে? আমি আবার বলছি, সে 100 রান করলো 11তম ইনিংসে, সে 100 রান করলো 11তম ইনিংসে, বোঝা গেছে? তাহলে কি হলো, তার যে প্রিভিয়াস যে ইনিংসগুলো হয়েছিল তার যে অ্যাভারেজ, তাকে প্রত্যেকটাকে 5-5 করে কন্ট্রিবিউট করতে করতেই 5-5 করে প্রত্যেককে অল্প অল্প করে এই যে একে 5 একে 5 একে 5 এইভাবে দিতে দিতেই তার 50 রান শেষ। যেটা পড়ে রইলো সেটাই হলো তার 11তম ইনিংসের পরে টোটাল অ্যাভারেজ। যেটুকু পড়ে রইলো, মানে এখানে 50 পড়ে রইলো, পুরো এটা দিতে শেষ হচ্ছে কত, 50। 10টা ইনিংসে আমি যদি 5 করে দিই তাহলে কত, 50 রান তার খরচ হয়েছে কোথায়, আগের অ্যাভারেজগুলোকে মেকআপ করতে। বাকি যে 50 পড়ে রইলো 100 থেকে বাদ দিলে, 100 থেকে 50 বাদ দিলে 50, সেটাই হলো তার 11তম ইনিংসের পর অ্যাভারেজ। তাহলে অঙ্কটায় প্রশ্নটা এরকমও দিতে পারতো যে 10তম ইনিংসের পরে তার অ্যাভারেজ কত ছিল। এই অঙ্কটাই ধরো এরকম দিল, অঙ্কটা সব কিছু ঠিক আছে, প্রশ্ন এরকম দিল যে 10তম ইনিংসের পরে তার অ্যাভারেজ কত ছিল। তাহলে তুমি এই যে 50 পেলে, এটা কি পেলে, 11তম ইনিংসের পর অ্যাভারেজ। এই 50টা তুমি কি পেয়েছো, 11তম ইনিংসের পর অ্যাভারেজ। তাহলে তোমাকে 10তম ইনিংসের পর অ্যাভারেজ তোমাকে বের করতে গেলে কি করতে হতো, এখান থেকে 5 বাদ দিয়ে দাও, কারণ 100 রান করার আগে তার অ্যাভারেজ 5 কম ছিল। তাহলে 10তম ইনিংসে অ্যাভারেজ কত হবে, তাহলে 10th ইনিংসে অ্যাভারেজ কত হবে, 10th ইনিংসে অ্যাভারেজ হবে 45। তাহলে এই জিনিসটাই আমরা করেছি এক্স ধরে আগেরটায়, এটাই আমরা করলাম। এটা একটা, তুমি বলতে পারো এটা আলট্রা শর্টকাট পদ্ধতি। এর থেকে শর্টকাটে তুমি অঙ্কটা করতে পারবে না। তুমি যখন পরীক্ষায় অঙ্কটা করতে যাবে তুমি এটা মুখে মুখে করতে পারবে। কীভাবে করতে পারবে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, 11তম ইনিংসে 100 রান করে, তাহলে আগে কি ছিল 10টা ইনিংস, তাহলে 10টা ইনিংসে 5 করে বৃদ্ধি পেয়েছে, 5 10 50, তাহলে বৃদ্ধি পেয়েছে 50, এখন পড়ে রইল কত, বাকি 50। তাহলে এই বাকি 50টা কি 11তম ইনিংসের রান। ক্লিয়ার? তাহলে তাহলে 11তম ইনিংসের পরে অ্যাভারেজ কত হয়েছে 50। যদি 10তম ইনিংস বলতো তাহলে কি হতো, 5 পিছনে যাও 45। তাহলে এটা করতে গেলে কিন্তু খাতা পেন লাগবে না। এই সমস্ত পদ্ধতি তখন লাগবে যখন তুমি অঙ্কটা বুঝতে পারবে না। তাহলে আমি দুটো পদ্ধতি দেখালাম, গতানুগতিক, শর্টকাট। ক্লিয়ার? দেখো পরের অঙ্কটা দেখো, বলছে প্রণব একটি ব্যবসা শুরু করে 2100 টাকা মূলধন দিয়ে। প্রণব একটি ব্যবসা শুরু করলো 2100 টাকা মূলধন দিয়ে। এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, পার্টনারশিপের অঙ্ক। এটা কিন্তু তোমাদের ক্লার্কশিপেও আছে, যেমন ফুড এসে আছে সেরকম ক্লার্কশিপেও আছে। ক্লিয়ার? তাহলে প্রণব একটা ব্যবসা শুরু করছে 2100 টাকা মূলধন দিয়ে। কিছুদিন পর সতীশ 3600 টাকা দিয়ে ওই ব্যবসায় যুক্ত হলো। এখানে যেটা ইম্পর্টেন্ট কথা, কিছুদিন পর যুক্ত হয়েছে, প্রণবের সঙ্গে কিন্তু নয়। কিছুদিন পর সতীশ 3600 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করলো। ক্লিয়ার? কত মাস পরে সতীশ ওই ব্যবসায় যোগদান করে যাতে তাদের ব্যবসা শেষে লভ্যাংশ সমান ভাগে ভাগ হয়ে যায়। এখানে কন্ডিশন একটাই, ব্যবসা শেষে লভ্যাংশ সমানভাবে ভাগ হতে হবে। তোমরা জানো, আমরাও জানি, মানে সবাই জানে যেটা, যে পার্টনারশিপ বিজনেসের অঙ্ক কেমন হয়, তুমি যে টাকা ইনভেস্ট করবে লভ্যাংশ তুমি সে টাকাই পাবে। সিম্পল হিসাব, তুমি বেশি টাকা ইনভেস্ট করবে বেশি টাকা পাবে, কম টাকা ইনভেস্ট করবে কম টাকা পাবে। কিন্তু পার্টনারশিপের দুটো জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে শুধু টাকাটা ইনভেস্ট করলেই হয় না, টাকা ইনভেস্ট করতে হবে প্লাস তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে। সাপোজ কীরকম, ধরো তুমি 500 টাকা ইনভেস্ট করেছো 5 মাসের জন্য, 500 টাকা ইনভেস্ট করেছো 5 মাসের জন্য। তাহলে 500 টাকা 5 মাসের জন্য ইনভেস্ট করেছো, এই কথাটার মানে হলো পার্টনারশিপ বিজনেসে 500 টাকা 5 মাস তুমি ফেলে রেখেছো। ভালো করে বোঝো, 500 টাকা 5 মাস ফেলে রেখেছো। 500 টাকা 5 মাস ফেলে রাখা মানে হলো প্রতি মাসে তুমি 500 টাকা করে দিচ্ছ। 500 টাকা 5 মাস ফেলে রাখার উদ্দেশ্য হলো, বা এটা মিন করে যে তুমি প্রতি মাসেই 500 টাকা করে দিচ্ছ। তাহলে 500 টাকা 5 মাস ফেলে রাখা মানে ওই টাকাটা 5 মাস শেষে তোমার হয়ে যাবে 2500 টাকা। বোঝা গেছে? আর তোমার বন্ধু ধরো 400 টাকা দিয়েছে, কিন্তু সে টাকাটা 12 মাস ফেলে রেখেছে। পকেট থেকে ও 400 টাকাই দিয়েছে, কিন্তু ও টাকাটা 12 মাস ফেলে রেখেছে। তাহলে 12 মাস ফেলে রাখা মানে হলো ও কিন্তু প্রতি মাসে 400 টাকা করে দিয়েছে, এটা আমরা কনসিডার করব।
আমরা কনসিডার করব প্রতি মাসে 400 টাকা করে দিয়েছে, তাহলে কত হবে সেটা 4 × 4800 টাকা। দেখো তুমি ইনভেস্ট করেছো 500 টাকা, বেশি টাকা ইনভেস্ট করেছো, কিন্তু টাইমটা তোমার কম, তাই জন্য তোমার বছরের শেষে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কিন্তু কম হয়ে গেল। তোমার বন্ধু 400 টাকা ইনভেস্ট করেছে, কিন্তু টাইমটা অনেক বেশি, তোমার থেকে কম টাকা ইনভেস্ট করেছে কিন্তু টাইম অনেক বেশি দিয়েছে, ও কিন্তু 4800 টাকা ইনভেস্ট করে ফেললো, প্রায় ডবল। তাহলে পার্টনারশিপ বিজনেসে আমরা যেটা জানবো যে সবসময় টাইম ইনটু মানি, এই দুটো নিয়ে টোটাল ইনভেস্টমেন্ট ক্যালকুলেট হয়। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কি হয় আমি এখানে লিখে দিচ্ছি, ইনভেস্টমেন্ট মানে কি হয়, ইনভেস্টমেন্ট সমান কি, মানি ইনটু টাইম। মানে ইনভেস্টমেন্ট মানে কি, টাইম ইনটু মানি। ঠিক আছে, এটা যেমন একটা মনে রাখার জায়গা। আরেকটা মনে রাখার জায়গা হলো সবসময় প্রফিট ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ হয়। প্রফিট সর্বদা ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ হয়, ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ হয়, ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ হয়। মানে তুমি যত টাকা ইনভেস্ট করেছো প্রফিট তুমি তত টাকাই পাবে। মানে এরা যদি প্রফিট ভাগ করতে চায় তাহলে এদের প্রফিট ভাগ কত হবে, আমি যদি বলি এদের প্রফিট কত হবে, এদের প্রফিট ভাগ কত হবে, দেখো 0 0 কাটো, মানে তুমি এখানে এভাবে লিখতে পারো 2500:4800, 0 0 কেটে দাও। ঠিক আছে, আর কিছু কাটাকুটি যাবে না, তাহলে প্রফিট ভাগ কত হবে 25:48। তার মানে এ দিয়েছিল বেশি টাকা, কিন্তু প্রফিট পাবে কম। এ দিয়েছিল কম টাকা কিন্তু প্রফিট পাবে বেশি, কারণ কি, এ টাকাটা রেখেছে কম সময়, এ টাকাটা রেখেছে বেশি সময়। তাহলে দুটো জিনিস আমাদের মেন ইম্পর্টেন্ট, ইনভেস্টমেন্ট সমান মানি ইনটু টাইম, টোটাল ইনভেস্টমেন্ট সময় কত সময়ের জন্য কত টাকা দিচ্ছ সেটা। 2 নম্বর, প্রফিট সবসময় ভাগ হয় ইনভেস্টমেন্ট রেশিওতে, মানে তুমি যত টাকা ইনভেস্ট করেছো তার রেশিওতে, শুধুমাত্র টাকার রেসপেক্টে নয়, ইনভেস্টমেন্টের রেশিওতে। ভালো করে মনে রাখবো আমি কি লিখেছি, ইনভেস্টমেন্টের রেশিওতে, টাকার রেশিওতে কিন্তু নয়। বোঝা গেছে? এবার আমরা অঙ্কটায় আসি। দেখো অঙ্কটা কি বলছে, প্রণব একটি ব্যবসায় 2100 টাকা মূলধন দিয়েছিল। আচ্ছা, কিছুদিন পর সতীশ 3600 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো। ক্লিয়ার? বলছে কত মাস পর সতীশ ওই ব্যবসায় যোগদান করছে যাতে ব্যবসা শেষে লভ্যাংশ সমানভাবে ভাগ হয়, ব্যবসা শেষে লভ্যাংশ সমানভাবে ভাগ হয়। এখানে কিন্তু কোনো সময়ের কথা বলেনি, তাই যখন কোনো সময়ের কথা বলবে না তখন ধরে নিতে হবে সময় হলো 1 বছর। যখন কোনো সময়ের কথা বলবে না তখন ধরে নিতে হবে সময় হলো 1 বছর। ক্লিয়ার? তাহলে আমি প্রণব যদি বলি, পি লিখলাম, তাহলে প্রণব 2100 টাকা দিয়েছে। কত দিনের জন্য আমি ধরছি, যেহেতু 1 বছর তাই 12 মাসের জন্য, 1 বছর মানে 12 মাস, এটাই ধরবো। আচ্ছা, সতীশ কত দিচ্ছে, 3600 টাকা, অনেক বেশি টাকা দিচ্ছে। কত দিনের জন্য দিচ্ছে আমি জানি না, কিছুদিন পর দিয়েছে। তাহলে এর টাকাটা, প্রণবের টাকাটা 12 মাস খেটেছে, 100% 12 মাস খেটেছে, কারণ আমি 1 বছরে ক্যালকুলেশন করছি। সতীশের টাকাটা আমি কত মাস খেটেছে জানি না, এই যেটা লিখছে কিন্তু কত টাকা কতদিন খেটেছে, ভালো করে বোঝো। এর টাকাটা 12 মাস খেটেছে, মানে 12 মাস টাকাটাও দিয়ে রেখেছিল, পার্ক করেছিল ওখানে। এর টাকাটা কত মাস খেটেছে আমি জানি না। ওকে, তাহলে এটা আমি কি পেলাম, ইনভেস্টমেন্ট রেশিও। কি পাচ্ছি, ইনভেস্টমেন্ট, এটা কি পাচ্ছি, ইনভেস্টমেন্ট। বোঝা গেছে? তাহলে প্রফিট রেশিও কি হবে আমি কি জানি, প্রফিট রেশিও সবসময় কি হয়, ইনভেস্টমেন্ট রেশিওতে হয়, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে প্রফিট রেশিও কত, 1:1। তাহলে আমি যদি প্রফিট রেশিও দেখি তাহলে কি হবে, প্রণব ইসটু সতীশ কত হবে, 1:1। তার মানে আমাকে বলতে হবে প্রণবের ইনভেস্টমেন্ট এইটা, সতীশ ইনভেস্টমেন্ট এইটা, তাহলে বলতে হবে এই দুটো সমান হবে, কারণ এটা সমানে কত, এটা বাই এটা সমান এটা, 1:1 মানে কি দুটোই সমান। তাহলে তোমাকে এখানে যেটা লিখতে হবে 2100 × 12 সমান 3600 × x। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমরা কি করব, দেখো x এর মান তাহলে কত বের করব, 2100 × 12 বাই 3600। দেখো এই দুটো শোনো কেটে দাও, 3 × 12 36,
3 7 21, তাহলে এক্স এর মান কত এলো 7। এই যে এক্স এর মানটা এলো, এক্স এর মানটা কি আমি ধরেছি ফার্স্টেই বলেছিলাম আমি, টাকাটা কতদিন পার্ক করা আছে মানে কতদিন রেখেছে, এই 12টা কি প্রণব 12 মাস টাকাটা খাটিয়েছে। তাহলে এই যে এক্সটা আমি কি পেলাম, সতীশ কতদিন টাকাটা খাটিয়েছে, তাহলে খাটিয়েছে কতদিন 7 মাস, খাটিয়েছে কতদিন 7 মাস। দেখো এখানে অপশানে দেখো 7 উত্তর আছে, তুমি যদি 7 উত্তর করো অঙ্কটা ভুল হয়ে যাবে। প্রশ্ন কি করেছে যে কিছুদিন পরে, তাহলে কত মাস পরে সতীশ ব্যবসায় দিয়েছে, কত মাস পরে সতীশ ব্যবসায় দিয়েছে এটা বলেছে। তাহলে খেটেছে কতদিন 7 মাস, টোটাল কত 12 মাস, তাহলে কতদিন পর দিয়েছে 5 মাস পরে, তাহলে কতদিন পরে দিয়েছে 5 মাস পরে, তাহলে আনসার কত হবে 5। ঠিক আছে, দেখো অঙ্কটা তুমি এভাবেও করতে পারতে, এই জায়গায় তুমি 12 মাইনাস এক্সও করতে পারতে, কিন্তু 12 মাইনাস এক্স করলে সমস্যা কি, তুমি এখানে যত সহজে ক্যালকুলেশনটা করতে পারলে ওখানে অত সহজে ক্যালকুলেশনটা করতে পারতে না, এখানে তোমাকে আর একটা বড় ইকুয়েশন চলে আসতো। তো সেটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই তার জন্য আমরা এটাকে সিম্পল করে নিলাম। আমার তো অসুবিধা নেই সিম্পল করতে, আমি জানি এটা কি কতদিন ধরে টাকাটা খেটেছে, এখানেও তাই কতদিন ধরে টাকাটা খেটেছে, বোঝা গেছে। তাহলে যে 7 মাস পেলাম তাহলে এতদিন টাকাটা খেটেছে, আমি লিখে দিচ্ছি এখানে টাকা খেটেছে, তাহলে খেটেছে 7 মাস 12 মাসের মধ্যে, তাহলে পরে দিয়েছে কত মাস 5 মাস, হিসাব ক্লিয়ার, বোঝা গেছে। দেখো পরের প্রশ্নে যাবো আমরা এবার। এই অঙ্কটাও আমরা খুব সহজে করতে পারবো, কিন্তু অঙ্কটা একটু হয়তো কমপ্লিকেটেড লাগতে পারে তোমাদের কাছে, কারণ এখানে দু রকমভাবে মেজারমেন্ট করা আছে। কীরকম, 50 টাকায় 20টি দরে লেবু কিনে 700 টাকায় কটি লেবু বিক্রি করলে 40% প্রফিট হবে, এই হচ্ছে গল্প। দেখো ও 50 টাকায় 20টি দরে লেবু কিনছে, এই কথাটা মানে কি, মানে ধরো তুমি একজন ব্যবসাদার, তুমি ধরো হাটে বসবে, তো তুমি তো যখন হাটে বসতে যাবে তখন তো তুমি কোনো জায়গা থেকে মাল কিনবে, তারপর তো মাল বিক্রি করবে। ভালো করে বোঝো, তুমি কোনো জায়গা থেকে মাল কিনবে তারপর সেই মাল বিক্রি করবে, ঠিক আছে। তাহলে তুমি যখন হাটে তুমি মালটা কিনতে যাচ্ছ হোলসেলে, তোমাকে বলছে যে 50 টাকায় 20টা লেবু দেবো, ঠিক আছে। তুমি যখন বিক্রি করছো তখন তুমি 700 টাকার বিক্রি করছো, এই কথাটা মানে কি, তুমি যখন হোলসেলে গেছো তখন তোমাকে বলছে 50 টাকায় 20টা লেবু দেবো, তুমি যখন এসে লেবুটা বিক্রি করছো সেটা তো বলেছে 700 টাকায়, যদি 700 টাকায় কয়টি লেবু বিক্রি করলে 20% প্রফিট হবে। তার মানে তুমি যখন বিক্রি করছো 700 টাকায় বিক্রি করছো, তাহলে গল্প হলো তুমি যখন 700 টাকায় বিক্রি করছো তার মানে 700 টাকা লেবুও কিনেছো, 700 টাকার বিক্রি করছো মানে 700 টাকা লেবু তুমি কিনেছো তবে তুমি বিক্রি করতে পারছো। তাহলে এই যে 50টা লেবুর দাম 20 টাকা, মানে 50 টাকায় 20টি লেবু, তাহলে 700 টাকায় কটা লেবু তুমি কিনেছো, ভালো করে বোঝো, 20টি লেবুর দাম 50 টাকা, তাই তো। তাহলে 50 টাকায় পাওয়া যায় কত 20টি লেবু, তাহলে 700 টাকায় তুমি কতগুলো লেবু কিনতে পেরেছো, 20 গণিত 700 বাই 50, 280টা। তার মানে তুমি ওই লোকটার কাছ থেকে 280 খানা লেবু কিনেছো, বোঝা গেছে। এবার অঙ্কটা দেখো, তুমি 280টা লেবু কিনেছো, কতগুলোই বিক্রি করলে তুমি 40% প্রফিট হবে, এটা হচ্ছে গল্প। দেখো তুমি আমরা যেটা করতে পারি এখানে সেটা হচ্ছে যে ধরো দাম আর লেবু, দাম আর লেবু, তাহলে আগে আমি যদি বলি, তাহলে আগে তুমি কত পাচ্ছিলে, দাম কত ছিল, আমি 100 টাকা ধরছি, কারণ কি 100 টাকা কেন ধরছি, কারণ আমাকে যে 40% লাভ, তাহলে যেহেতু আমাকে 40% লাভ বলে দিয়েছে, 40% লাভ বলে দিয়েছে, আমি ধরতে পারি ক্রয় মূল্য আগে, মানে কি ক্রয় মূল্য, তো এটা অ্যাকচুয়ালি আগে মানে ক্রয় মূল্য, তাহলে এটা কি ক্রয় মূল্য বা আগে মানে কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যদি আমি 100 ধরি তবেই না বিক্রয় মূল্য 140 ধরতে পারবো। তাহলে আমি ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে সেক্ষেত্রে আমি লেবু পাচ্ছি কত 280টা, যখন আমি বিক্রি করতে যাচ্ছি তখন 40% প্রফিটে বিক্রি করছি, 40% প্রফিট মানে কত 140 টাকায় বিক্রি করছি, তাহলে সেখানে কটা পাবো সেটাই তো আমার গল্প। আমি যে এতটা করলাম এই পুরোটা কিন্তু বোঝানোর জন্য, তোমাকে এই ক্যালকুলেশনটা তুমি কিন্তু মেন্টাল করে নিতে পারবে, ঠিক আছে। এই যেটা আমি বললাম এটা কিন্তু পুরোটাই কিন্তু বোঝানোর জন্য। তাহলে আমরা অঙ্কটা এরপরে কোথায় করছি, তাহলে দেখো দাম যদি বেড়ে যায়, টাকাটা ফিক্স 700 টাকার, তুমি 700 টাকা কিনেছো 700 টাকা দিয়েই বেচবে, 700 টাকার কিনেছো তুমি 700 টাকা দিয়েই বেচবে,
ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে তুমি যদি দামটা বাড়িয়ে দাও তাহলে লেবুর সংখ্যা কমে যাবে। তুমি যদি দামটা বাড়িয়ে দাও তাহলে লেবুর সংখ্যা কমে যাবে। তাহলে দাম ছিল কত 100, হয়ে গেল কত 140, তাহলে লেবুর সংখ্যা উল্টে যাবে। দাম বাড়ালে লেবুর সংখ্যা ডেফিনেটলি কমে যাবে। তাহলে লেবুর সংখ্যা কি কত হয়ে যাবে x/280। এটা কি বোঝা গেল আমি যেটা বলতে চাইলাম? আমি আবার বলছি, আগে তুমি 100 টাকা দিয়ে লেবু কিনেছিলে, 280 পিস লেবু তুমি কিনেছিলে। এখন তুমি প্রত্যেকটা লেবু বিক্রি করছো 140 টাকায়। লোকটা 700 টাকা নিয়ে গিয়ে লেবু কিনেছে, ওই 700 টাকার লেবুই সে বিক্রি করবে। 700 টাকার লেবু বিক্রি করার পরে মানে ওর লেবু কটা বিক্রি করে 700 টাকা পকেটে ঢুকে যাবে, বাড়ি চলে যাবে। যে কটা লেবু বেঁচে গেল সেগুলো নিয়ে বাড়ি চলে গেল। ওর সেটাই গল্প, সেটাই বলেছে। কিন্তু 700 টাকায় কটি লেবু বিক্রি করলে 40% লাভ হবে? 700 টাকা নিয়ে গিয়ে ফেলেছে, লেবু কটা কিনেছে, বিক্রি করতে বসেছে, লেবু বিক্রি করে 700 টাকা পকেটে ঢুকে গেছে, বাকি লেবু কটা গুটিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। ঠিক আছে, তাহলে আমার গল্প কি, ও 700 টাকায় বিজনেস করেছে। তাহলে ওই 700 টাকায় ও যদি প্রথমে 100টা লেবু কিনতো, প্রথমে যদি 280টা লেবু কিন্তু এখন কটা লেবু কিনবে এটা আমাকে বের করতে হবে, কটা লেবু বিক্রি করবে এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, আগে দাম ছিল 100 টাকা, দাম হয়ে গেছে 140 টাকা, 700 টাকাই তো আছে ওর কাছে। তাহলে যদি লেবুর দাম যদি বেড়ে যায়, এক একটা লেবুর দাম যদি বেড়ে যায়, তাহলে কি হবে? লেবুর সংখ্যা কমে যাবে না? লেবুর দাম যদি বেড়ে যায় তাহলে লেবুর সংখ্যা তো ডেফিনেটলি কমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে লেবুর সংখ্যা ডেফিনেটলি কমে যাবে। তাহলে দেখো আমি কি করেছি, 100/140, তাহলে লেবুর সংখ্যা উল্টে যাবে। তাহলে x এর মান কত হবে? 100 × 280/140, 2 মানে 200টা। মানে ও 700 টাকা দিয়ে কিনেছিল 280টা লেবু, বিক্রি করবে 200খানা লেবু, তাহলে 80টা লেবু ওর বাড়ি নিয়ে চলে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? যদি না বুঝতে পারো তাহলে এটাকে আরেকবার রিমাইন্ড করে দেখো। ঠিক আছে, আমি এই অঙ্কটা আরেকটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের খুব কমন পদ্ধতি, যেটা আমরা কিরকম অঙ্কটা করতাম দেখবে। এক ধরনের অঙ্ক আমরা করেছি যে 10টা লেবুর দাম 11 টাকা, 11টা লেবুর দাম 10 টাকা। একটা লোক 10 টাকায় 11টা লেবু কিনে 11 টাকায় 10টা লেবু বিক্রি করে, তাহলে কত % লাভ বা প্রফিট হয়, লাভ বা ক্ষতি হয়? আমি এরকম অঙ্ক করেছি তো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করেছি, ক্রস গুণ করেছি এভাবে। যে পদ্ধতি অঙ্কটা করেছি তো আমরা সেই পদ্ধতিতেই এই অঙ্কটা করতে পারি কিনা দেখি। করতে তো পারা উচিত, কারণ আমরা তো একটা শিখেছি, তো সেটা এখানে ইমপ্লিমেন্টেশন করব। ঠিক আছে, তো লোকটা এখানে কি বলছে দেখো, লোকটা কি বলছে যে 50 টাকায় 20টা লেবুও কিনেছে, দিয়ে 700 টাকায় ও লেবু কটা বিক্রি করবে, 40% প্রফিট হবে। এই তো অঙ্কটা। 50 টাকায় 20টা লেবু হিসাবে ও দাম পেয়েছে কেনার জন্য, ও 700 টাকার লেবু বিক্রি করেছে, দিয়ে 40% প্রফিট হবে। এটাই তো গল্পটা। এবার দেখো, আমি অলরেডি করেছি যে 50 টাকায় যদি সে 20টা লেবু কিনে, 50 টাকায় যদি সে 20টা লেবু কেনে, তাহলে সে 700 টাকায় কটা লেবু কিনবে? 280টা। ক্লিয়ার? এবার দেখো আমরা কি করব, 280টা লেবু কিনছে। ঠিক আছে, দেখো আমরা অঙ্কটায় কেমন করেছিলাম, টাকার অঙ্ক একদিকে লিখেছিলাম, আমি ওটার সঙ্গে সিমিলারিটি করে করছি। আমি টাকার অঙ্ক একদিকে লিখেছিলাম, টাকা, আর একদিকে হচ্ছে লেবু, একদিকে টাকা একদিকে লেবু। ঠিক আছে, তাহলে ও কি করছে, প্রথমে 50 টাকায় 20টা লেবু কিনছে, আর এখন কি করছে, ও 700 টাকায় এক্সট্রা লেবু বিক্রি করছে। তার ফলে কি হচ্ছে, ওর 40% প্রফিট হচ্ছে। তাহলে আমরা অঙ্কটা কেমন করেছিলাম, গুণ করেছিলাম, কত হবে 50x, এটাকে আমি বলেছিলাম সিপি হবে, সবসময় টাকার জায়গায় সিপি হয়। এটা কত হবে 7 দুগুণে 14,000, এটা কত হবে এসপি। তাহলে আমরা যদি প্রফিট লস ক্যালকুলেশন করি, ওই পদ্ধতিতে, তাহলে আমরা কিভাবে করব, এটা কেমন হচ্ছিল, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 সমান প্রফিট বা লস। এটাই তো ফর্মুলাটা ছিল। তাহলে আমি ফর্মুলা লাগাবো। দেখো এসপি কত হচ্ছে, এখানে এসপি কত 14,000,
সিপি কত 50x বাই সিপি কত 50x সমান প্রফিট কত বলেছে, ও ইন্টু 100 একটা আছে, ইন্টু 100 বসাও এখানে, ইন্টু 100 সমান প্রফিট কত 40%। যে পদ্ধতিতে আমরা অঙ্কটা করেছিলাম সে পদ্ধতিতেই করছি, কিন্তু এখানে জাস্ট বসিয়ে দিচ্ছি যা আছে, ক্যালকুলেশন করো। দেখো এখানে একটা শূন্য, তুমি এখান থেকে তুমি ডিরেক্টলি একটা শূন্য বাদ চলে যাবে, তাহলে কত হবে বলো এখানে 1400 মাইনাস 5x বাই 5x ইন্টু 100 সমান কত 40। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো কি, একে দিকে নিয়ে চলে এসো, এটা মাইনাস 5x বাই 5x সমান 40 বাই 100 কেটে দাও, 2 2 4 2 5 10, তাহলে কত আসছে 2/5। তাহলে ক্যালকুলেশন করো, 5 কে 5 14 70, 2 0 মাইনাস 5 5 25 x বাই এর গুণ হবে 5 2 10x সমান 1। বোঝা গেছে? আমি এদিকটা একটু মুছলাম। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, এটা কত হবে 7000 মাইনাস 25x সমান 10x, তাই তো? তা তুমি এদিকে করে দাও, তাহলে 7000 সমান কত 10x প্লাস 25x, তার মানে 35x সমান 7000। তাহলে x এর মান কত হবে 7000 বাই 35, 35 2 70 মানে 200। বোঝা গেছে? তাহলে ওইটাতেও আমরা করতে পারি, আমরা এটাতেও করতে পারি। তাহলে ওটার মূল ব্যাপারটা কি ছিল, প্রথমে আমাদের কি করতে হচ্ছিল, এই যে আগের পদ্ধতিটা আমি দুটো একবার ব্রিফ করে দিচ্ছি। আগের পদ্ধতি আমায় কি করতে হয়েছিল, 50 টাকায় 20টা লেবু কিনেছি, 50 টাকায় 20টা লেবু কিনেছি, তাহলে আমাকে বের করতে হবে যে 700 টাকায় কতগুলো লেবু কিনেছি, 280টা। ক্লিয়ার? 280টা লেবু আমি অলরেডি কিনে নিয়েছি, এবার আমি 700 টাকা লেবু বিক্রি করব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, যেহেতু এখানে 40% প্রফিট আছে, তাই আমি ধরে নিচ্ছি কত, একটা লেবুতে সিপি কত 100 টাকা। তাহলে 100 টাকা যদি সিপি হয়, তখন আমি লেবু পাচ্ছি 700 টাকায় 280টা। যখন সিপি 100 টাকা, তখন 700 টাকায় লেবু পাচ্ছি 200টা। লেবু যখন তোমার দাম 100 টাকা, তখন 700 টাকায় লেবু পাচ্ছি 280টা। যখন বিক্রি করছি, তখন একটা লেবু বিক্রি করছি 140 টাকা দিয়ে, তাহলে তখন কী হবে, ডেফিনেটলি কম পাবো। তাহলে দাম যেটা হবে, তাহলে লেবু এর যদি দাম হয়, যদি টাকার পরিমাণ হয়, তাহলে এটা কি সংখ্যা, তাহলে সংখ্যা কি হবে উল্টে যাবে। দাম যে, তাহলে সংখ্যা কী হবে উল্টে যাবে। দেখো 100 বা 140 করেছি, এটা উল্টে দিয়েছি, x/80 ছিল যেটা, এটা ধরো x ধরে নাও, তাহলে কত হবে x/280। তাহলে আমি x এর মান পেয়েছি 200। এভাবেও করতে পারো, অথবা আমরা গতানুগতিক যে পদ্ধতি আমরা শিখে এসেছিলাম এতদিন ধরে, SPCP দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে, তো সেই পদ্ধতিতেও তোমরা অঙ্কটা কিন্তু সলভ করতে পারবে। বোঝা গেছে? ঠিক আছে, বোঝা গেছে এটা। এবার নেক্সট অঙ্কে যাই। দেখো বলছে একটি মেশিনের বর্তমান দাম হচ্ছে 4000 টাকা, একটা মেশিনের বর্তমান দাম হচ্ছে 4000 টাকা। প্রতি বছর 10% করে কমালে 2 বছর পর দাম কত হবে। এখন দাম 4000 টাকা, পরবর্তী বছরে 10% করে কমছে, পরবর্তী বছরে 10% করে কমছে। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি দাম হয় 4000 টাকা, তারপর বছর 10% কমলো, মানে কি, যদি এখন 100 টাকা পর বছরে কত হবে 90, কমলো মানে কি, এখন 100 হলে পরের বছরে 90, তাহলে কত হবে 90/100। বোঝা গেছে? তারপরে কত হবে 90/100। কেন দুবার? কারণ 2 বছরের গল্প। কেন দুবার? কারণ 2 বছরের গল্প। ঠিক আছে, দেখো এটা এখানে শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট দাম, তারপরে কি হলো 10% কমলো, তারপরে একটা দাম পেলাম, আবার কি হলো 10% কমলো, যে একটা দাম পেলাম। ঠিক আছে, তাহলে দেখো যখন আমি নিচের দিকে আসছি, যখন আমি নিচের দিকে মানে কমার দিকে আসছি, যখন আমি কমার দিকে আসছি, তখন কি হবে নিচে 100। যখন আমরা কমার দিকে আসছি, উপরে 90 নিচে 100, 10% কমছে, উপরে 90 নিচে 100। বোঝা গেছে ব্যাপারটা? এভাবে মনে রাখতে হবে।
তাহলে দেখো কি হবে, এই দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও, এই একটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য কেটে দাও, এটা কেটে দাও, তাহলে কত আসছে 9 9 81 মানে 4 গণিত 9 গণিত 90 মানে 9 9 81 ইন্টু 4, তাহলে 4 0 0 4 1 4 8 4 32 3240 এই যে এটা হলো আনসার 3240। বোঝা গেছে? তো ব্যাপার হচ্ছে যে এই অঙ্কটা এভাবেও আসতে পারে, পরেরটায় দেখাচ্ছি। 4000 টাকা দাম ছিল বস্তুটার, পরের 2 বছরে 2 বছর ধরে কি হলো 10% হারে বাড়লো। কি হলো 10% হারে বাড়লো। তাহলে কি হবে, আমি কি বলেছি আগেরটায়, যখন কমবে মানে দামটা যখন নিচে আসছে তখন কত হবে, ওপরে 90, মানে যত কমবে তত। এবার দেখো কি হচ্ছে, ধরো এটা প্রেজেন্ট, 10% হারে বাড়ছে, কিছু একটা এলো, আবার 10% বাড়লো, কিছু একটা এলো, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, বাড়ছে। তাহলে যখন উপরে যাচ্ছে, যখন বাড়ছে, যখন দামটা বাড়ছে তখন কি হবে 4000 লেখো, গণিত বাড়ছে উপরে যাচ্ছে মানে উপরে 110 মানে কেন, কারণ 100 ছিল 10 বাড়লো, তাহলে উপরের দিকে যাচ্ছে বাড়িয়ে দিলাম, নিচের দিকে আসবে কমিয়ে দেবো। কত কমাবো, যত বলা আছে, কত কমাবো, যত বলা আছে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে কত হবে 110/100 ইন্টু 110/100, ক্যালকুলেশন করো, এটা কেটে দাও, এটা কেটে দাও, আর এটা কেটে দাও, তাহলে কত হচ্ছে 11,121 ইন্টু 4 0 4 1 4 4 12 48, এটা হলো আনসার। বোঝা গেছে? তাহলে তোমাকে যখন এরকম ধরনের অঙ্ক দেবে, যখন তোমাকে দাম একটা দেয়া আছে সেখান থেকে বাড়বে, দাম একটা দেওয়া আছে সেখান থেকে বাড়বে, তাহলে বাড়লো মানে কি, 100-র সাথে তত যোগ করে দেবে বাই 100। বাড়ার ক্ষেত্রে যদি বলে কমলো তাহলে কত হবে, 100-র সঙ্গে সেটা মাইনাস করে দেবে বাই 100। তাহলে বাড়ার জন্য এটা হচ্ছে কার জন্য, বাড়ার জন্য, এটা কার জন্য, কমার জন্য। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। পরেরটা যাব, চলো। বলছে 10টা থেকে 11টার মধ্যে কখন ঘড়ির দুটো কাঁটা এক সরলরেখায় থাকবে। 10টা থেকে 11টার মধ্যে কখন ঘড়ির দুটো কাঁটা এক সরলরেখায় থাকবে। এক সরলরেখায় মানে কি, ধরো এই একটা ঘড়ি, এটা 12টা, এটা 6টা, এটা 3টে, এটা 9টা, তাই তো। এক সরলরেখায় মানে কি, ধরো এটা ছোট কাঁটা এরকম আছে, বড় কাঁটাটা ঠিক এরকম আছে, এই হলো এক সরলরেখা, মানে 180 ডিগ্রি। এক সরলরেখা মানে কত, 180 ডিগ্রি। মানে 10টা থেকে 11টার মধ্যে, এটাকে যেন উত্তরটা ভেবে ফেলো না, তাহলে সমস্যা হয়ে যাবে। 10টা থেকে 11টার মধ্যে কোন সময়ে ঘড়ির দুটো কাঁটা এক সরলরেখায় থাকবে। তো এরকম একটা জিনিস হবে, এক সরলরেখা মানে কত, 180 ডিগ্রি, মানে ঘড়ির দুটো কাঁটার মধ্যে কোণ হবে 180 ডিগ্রি। ঘড়ির দুটো কাঁটার মধ্যে কোণ হবে 180 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে প্রশ্ন তোমাকে এটাই বলেছে যে কোন সময় 10টা থেকে 11টার মধ্যে কোন সময় ঘড়ির দুটো কাঁটার মধ্যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? তো আমরা কি করব, এইটাকে আমরা চিত্রটাকে আমরা মুছে ফেলি, সব লাগবে না। আমরা একটা ফর্মুলা জানি, ঘড়ির অঙ্ক তোমরা জিআই ক্লাসে করেছো বা অঙ্ক ক্লাসে করেছো বা তোমরা দেখেছো, জানো ঘড়ির অঙ্কর ক্ষেত্রে একটা ফেমাস সূত্র আছে, সেটা কি, থিটা মানে কি, এই থিটাটা কি, দুটো কাঁটার মধ্যে কোণ, এটা সমান দুটো, মানে একটা সূত্র কি দুভাবে লেখা হয় এক এক জায়গায়, একটা কি 30h মাইনাস 11/2 মিনিট, অথবা থিটা ইজ ইকুয়াল টু 60h মাইনাস 11 মিনিট বাই 2। দুটোই সেম, তুমি এইটা আমি দুটো লিখলাম কারণ তুমি এক এক জায়গায় এক এক রকমভাবে পড়ে এসছো। তোমার কাছে ধরো আমি এটা দিয়ে করালাম, তোমার বললো যে এটা তো আমি কোনোদিন দেখিনি, ধরো এটা দিয়ে করালাম, তোমার মনে হলো এটা দিয়ে তো কোনোদিন দেখিনি, সেরকম না, দুটোই সেম। তুমি এটাও দেখতে পারো, এটাও দেখতে পারো। বোঝা গেছে? এটা দিয়েও হবে, এটা দিয়েও হবে, সিম্পল একই জিনিস। ক্লিয়ার? তো আমরা যখন একটা সূত্র প্রথমটাই অ্যাপ্লাই করি এখানে। তো দেখো প্রশ্ন কি বলেছে যে 10টা থেকে 11টার মধ্যে
কোন সময় 10টা থেকে 11টার মধ্যে কোন সময় ঘড়ি দুটো কাঁটার মধ্যে এক সরলরেখা মানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা প্রশ্ন। তাহলে এই থিটার জায়গায় আমি কত লিখবো? 180 ডিগ্রি। থিটার জায়গায় কত? 180 ডিগ্রি সমান 30 ইন্টু এইচ। এইচ মানে কি? ঘন্টার কাঁটা। এইচ মানে কি? কত ঘন্টা। একটা কথা ভাবো, 10টা থেকে 11টার মধ্যে মানে 10টা থেকে মানে কি 10টার পরের টাইম কত হলো? 10টা 5, 10টা 10, 10টা 15, 10টা 17, 10টা 19, মানে 10টার পর যত সংখ্যায় আসুক না কেন সেটা কত হবে? 10টার পরে, মানে ঘন্টার কাঁটাটা 10টাতেই হবে। 10টা 5, 10টা 10, 10টা 12, 10টা 15, 10টাও থাকছেই, বোঝা গেছে? তাহলে ঘন্টা জায়গায় কি হবে? 10 হবে। কারণ কি? 10টা থেকে 11টার মধ্যে, 10টা থেকে 11টার মধ্যে সমস্ত সংখ্যায় 10 তো থাকবেই, তাই না? 11টার আগে 10টা 59, তারপর 11টা, তাহলে 10টা কমন। -11/2 ইন্টু মিনিট। এই মিনিটটা আমি জানি না, মিনিটটা আমি ধরবো এক্স। দেখো প্রত্যেকটা আনসারে দেখো সব 10 10 আছে, 10 10 10 10, বোঝা গেছে? তাহলে এবার তুমি ক্যালকুলেশন করো। তাহলে 180 সমান 30 10 300 -11/2 ইন্টু এক্স। তাহলে এদিকে নিয়ে আসো, একে এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে? 180 - 300 সমান -11/2 ইন্টু এক্স। তাহলে এটাকে বিয়োগ করলে কত হয়? 180 মানে 220, তাই তো আসছে? একদম তাই। 220 - 220 সমান -11/2 ইন্টু এক্স। তাহলে এই মাইনাস কেটে দাও। ও 220 না 120 হবে এটা, সরি, এটা হবে 120, কারণ 200 হয়ে যাচ্ছে, ঠিক আছে 120, এটা কেটে যাবে। তাহলে কত রইলো এখানে? তাহলে এখানে আমি কি বলতে পারি এখান থেকে? যে 11x সমান 120 ইন্টু 2 মানে 240। তাহলে x এর মান কত হবে? আমি এদিকে চলে আসছি। তাহলে এখান থেকে কী পেয়েছি? 11x সমান 240। তাহলে 11x সমান কত? 240। তাহলে x এর মান কত হবে? 240/11। তার মানে কত হচ্ছে? 11 2 22, 11 2 22 কত হচ্ছে? 2 20। আচ্ছা 11 2 22, 2 20। আচ্ছা 11 কে 11, 9/11। তাহলে 21 পূর্ণ 9/11 আছে, 21 পূর্ণ 9/11 এই যে। তাহলে কত হবে? এটা কি বেরোলো? এটা আমার কি? মিনিটটা। তাহলে আনসার কত হবে? 10টা তো রইলই, তাহলে 10টা 21 পূর্ণ 9/11 ঘন্টা। 10টা বেজে 21 পূর্ণ 9/11 মিনিটে এইটা হবে, এই পুরো ঘটনাটা ঘটবে, বোঝা গেছে? দেখো একটা কথা, এই জায়গাটায় সরল কোণের জায়গায় তোমাকে দিতে পারতো দুটো একসাথে মার্জ হয়ে যাবে কখন? 0 ডিগ্রি কোণ হতে পারতো। এমন দিতে পারতো দুটোর মধ্যে 90 ডিগ্রি হবে কখন? আমার কথা বলতে পারছি? ধরো তোমাকে বললো যে এই প্রশ্নে, ধরো তোমাকে বললো যে কোন সময় দুটো মার্জ হয়ে যেত, কোন সময় দুটি কাঁটা একসাথে হয়ে যাবে, একসঙ্গে হবে, দিতেই পারতো প্রশ্নটা। তখন আমার কি হতো? একই উত্তর। সেই থিটা সমান কত হতো? 30h - 11/2 ইন্টু মিনিট। এবার একসঙ্গে হওয়া মানে কি? দুটো কাঁটা একসঙ্গে হওয়া মানে কি? মানে এই যদি ঘড়ি হয়, ঠিক আছে, ধরো এইটা ঘন্টার কাঁটা, এইটা মিনিটের কাঁটা, তার মানে কি? দুটোর একসাথে হয়ে যাওয়া মানে কি? দুটো একসাথে হয়ে যাওয়া মানে কি? তাদের মধ্যে কোণ 0 ডিগ্রি, তার থিটা জায়গায় কত হবে? 0। তাহলে 0 সমান 30 গণিত 10টা বলেছে, 10 মাইনাস 11/2 গণিত মিনিটটা আমি জানি না, ধরে নেবো এক্স। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারতে? এদিকে নিয়ে চলে এসো, 300 সমান 11/2 এক্স, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত হবে? 600/11, 600/11। তাহলে কত হবে? 5 11 55, 1 5 11 55, 5 10 মানে 8 11, 5 11 55 হচ্ছে, তার মানে 55 5 10 4 11 44, ঠিক আছে? তাহলে 44 হলে কত হবে? 6/11। তাহলে উত্তর কত হবে? আনসার কত আসবে? 10টা বেজে 54 পূর্ণ 6/11 মিনিট, এটা হয়ে যাবে আনসার। তখন যখন কোয়েনসাইড করবে, দুটো যখন একসাথে হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এটা 90 ডিগ্রি দিলেও করতে পারবে, আশা করি এখানে 90 বসাবে,
সোজা সাপটা জিনিস, সিম্পল ব্যাপার, শুধু আমাকে জানতে হবে কি এই ফর্মুলাটুকু। ঠিক আছে, বোঝা গেছে? চলো দেখো এখানে বলেছে মৌলিক উৎপাদক। দেখো উৎপাদক নিয়ে একটা পুরো চ্যাপ্টার করানো যায়, ঠিক আছে? তো আমি এখানে ওই সমস্ত ব্যাপার আমি বলবো না, আমি শুধু এখানে সিম্পল উৎপাদকের ব্যাপারটাটুকু বলে দিচ্ছি। মৌলিক উৎপাদক মানে হলো তোমাকে এই মৌলিক উৎপাদক ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা সংখ্যা তুমি ভাঙছো, ভাঙলে কতগুলো এমন উৎপাদক পাবে যারা মৌলিক, কতগুলো এমন উৎপাদক পাবে যারা মৌলিক। এবার উৎপাদক তোমাকে তাহলে বোঝাতে হবে মৌলিক উৎপাদক কি। আমি একটা সোজা সাপটা কথা বলি, এই জিনিসটা করতে গেলে অনেকটা সময় লাগবে, তোমাকে উৎপাদক বুঝিয়ে করতে যাই। তো আমরা উৎপাদকের ক্লাস একদিন নিয়ে আসবো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে শুধুমাত্র এর মৌলিক উৎপাদক বের করবে কী করে সেটা বুঝে নাও ভালো করে। আমাকে বের করতে হবে মৌলিক উৎপাদক, ভালো করে বোঝো কী বের করতে হবে মৌলিক উৎপাদক, এই জায়গাটা মাথায় ঢুকিয়ে নাও। মৌলিক উৎপাদক এই কথাটা তোমাকে থাকতে হবে। প্রাইম ফ্যাক্টর, একে বলে কি প্রাইম ফ্যাক্টর, মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমায় কী করতে হবে, দেখো এটাকে ভাঙবো, 6কে ভাঙবো, 6কে ভাঙলে কত হয় 2 × 3, তার মানে 6-এর দুটো উৎপাদক 2 আর 3, বোঝা গেছে? তাহলে 6-এর মাথায় কত আছে 10, লিখে দেবো এটা 2 আর 3, 6-এর মাথায় 10 মানে এর মতো 10 লিখে দেবো। 7-এর মাথায় কত আছে 17, আর 13-এর মাথায় কত আছে 19। তাহলে এই যে 2-এর মাথায় আর 3-এর মাথায় 10, এটা মানে কি 2-এর মাথায় 10 গণিত 3-এর মাথায় 10, 7-এর মাথায় 17 আর 13-এর মাথায় 19। তাহলে এদের মৌলিক উৎপাদক কী কী হবে, এই সবগুলোকে যোগ করব, এই যে পাওয়ারগুলোকে শুধু যোগ করব। তাহলে কি করব, পাওয়ারের যোগ, পাওয়ারের যোগ, পাওয়ারের যোগ। তাহলে কত দেখো 10 আর 10-এ 20, 20 আর 10-এ 30, আর 7-এ 37, 37 আর 20 47, 57 থেকে 1 বাদ 56। বোঝা গেছে? তাহলে আমি এখান থেকে কি জানলাম, আমাকে বের করতে হবে মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর। তাহলে প্রাইম ফ্যাক্টর বের করতে গেলে কি করতে হবে, জাস্ট পাওয়ারগুলোকে গুণ করতে হবে, জাস্ট পাওয়ারগুলোকে গুণ করতে হবে। তার আগে যদি কোনো সংখ্যাকে ভাঙা যায় আমি একদম ভেঙে নেব। 6কে ভাঙা যাচ্ছিল 2, 3-এ ভেঙে নিয়েছি, তাহলে 2-এর মাথায় পাওয়ার বসিয়েছি, 3-এর মাথায় পাওয়ার বসিয়েছি। তাহলে দেখো যে পাওয়ার আমি ভাঙলাম পুরো সব কটাকে মৌলিক সংখ্যায় নিয়ে চলে এলাম একবারে। তো তারপরে দেখো প্রত্যেকটাকে আমি পাওয়ারগুলো যোগ করে দিলাম। বোঝা গেছে? এভাবে করবো আমরা মৌলিক উৎপাদক। ঠিক আছে, উৎপাদক বলতে গেলে অনেকটা বলতে হবে, তো আমি সেই ডিটেলসে এখন যাচ্ছি না, তাহলে অনেক সময় লেগে যাবে। তো আমরা উৎপাদক নিয়ে কোনোদিন একটা ক্লাস করাবো, সেখানে আমরা এই ব্যাপারটা পুরো ডিটেলসে আলোচনা করব। উৎপাদক অনেক রকমের হয়, মৌলিক উৎপাদক বের করতে দেবে তোমার ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর, ঠিক আছে, নাম্বার অফ ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টরস, এরকম প্রচুর ভাগ আছে ফ্যাক্টর বের করার। ঠিক আছে, তো সেগুলো আমরা এখন যাচ্ছি না। ওকে, দেখো পরের সংখ্যা দেখো, বলছে এম ও এন দুটি পূর্ণ সংখ্যা, এম ও এন দুটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বলে, ইন্টিজার, মানে যাকে ভাঙা যায় না, ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ না। যাতে m⁴n সমান 121, m⁴n সমান মান কত 121, তাহলে m-1 এর মান কত হবে? বোঝা গেছে ব্যাপারটা? m-1 এর মান কত হবে? দেখো আমাকে বলেছে m⁴n মানে 121, তাহলে 121কে আমি কি জানি 11 স্কোয়ার, তাহলে m⁴n মানে কত 11 স্কোয়ার, তাই তো? তাহলে আমি বলতে পারি m সমান কত 11, n সমান কি 2। বোঝা গেছে ব্যাপারটা? এই যে m সেটা সমান কত 11 আর n সমান কত 2, কারণ দুটো কি দেখতে সেম, m⁴n 11⁴2, তাহলে m সমান 11, n সমান 2। এবার প্রশ্ন দেখো কি বলছে, m-1 n-1, তাহলে m-1, m এর মান কত পেয়েছি 11, তাহলে 11 - 1 টু দি পাওয়ার n-1, n এর মান কত 2, 2 - 1, তাহলে 11 - 1 কত 10, টু দি পাওয়ার 2 - 1 কত 1, তাহলে কোনো কিছু টু দি পাওয়ার 1 মানে কত, সেই সংখ্যাটা কত হবে আনসার 10। বোঝা গেছে? ধরো এই অঙ্কটাই তোমাকে আমি একটু কমপ্লিকেটেড করে দিই। কীরকম?
দেখো যদি এই অঙ্কটাই দিত তোমাকে, সেম অঙ্ক, ভালো অঙ্কটা ধরো এরকম দিল m টু দি পাওয়ার n সমান 121, তাহলে m মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হতো? দিতেই পারতো একটু কমপ্লিকেটেড করতে গেলে। তখন আমরা কি করব? দেখো আমরা কি জানি, m টু দি পাওয়ার n সমান 121 মানে 11 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি? m সমান 11, n সমান 2, এটুকু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন প্রশ্ন আমাকে করেছে m মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে m মাইনাস 1 মানে কত? m এর মান কত? 11 মাইনাস 1 টু দি পাওয়ার n এর মান কত? 2 মাইনাস 2, তাহলে কত আসছে? 10 টু দি পাওয়ার 0। তাহলে এই যে টু দি পাওয়ার 0 যখন আমাদের হবে, সব সময় মনে রাখবে পৃথিবীর যা কিছু টু দি পাওয়ার 0 তার মান হলো 1। মানে এটা বলার উদ্দেশ্য এটাই যে যা কিছু টু দি পাওয়ার 0 মানে হলো 1। মানে তুমি এটা জানতে পারো, থিওরিটা এটা বলে যে a টু দি পাওয়ার 0 মানে হলো 1, x টু দি পাওয়ার 0 মানে হলো 1। মানে পৃথিবীর সমস্ত কিছু টু দি পাওয়ার 0 তার মান হবে 1। তাহলে টু দি পাওয়ার 0 যখনই থাকবে তার মানও 1। মানে সাপোজ ধরো তোমাকে একটা সংখ্যা এরকম দিল 279787 টু দি পাওয়ার 0, তাহলে এর মান কত? 1। এর মান কত হবে? 1। তাহলে যা কিছু টু দি পাওয়ার 0 তার মানই কত হবে? 1। সবসময় এটা মনে রাখতে হবে। বোঝা গেছে? যদি আশা করি খুব স্পিডে অঙ্ক হচ্ছে না, যদি কারো কোনো সমস্যা মনে হয়, যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে পারছো না বা মনে হচ্ছে যে এইটা এভাবে করালে ভালো হতো, তাহলে তোমরা তোমাদের বক্তব্য আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আমরা তার এগেনস্টে এগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। বা তোমরা যদি চাও যে আমরা এই ধরনের প্রশ্ন সেট চাই, আমরা এই ধরনের ক্লাস চাই, সেটাও তোমরা জানাবে, সেভাবে আমরা ক্লাস অ্যারেঞ্জ করব। ওকে, দেখো পরের অঙ্কে এসো। বলছে 5টি সংখ্যার গড় 46, প্রথম 4টি সংখ্যার গড় 45, পঞ্চম সংখ্যাটি কত? দেখো আমরা গড় মানে কি বুঝি? যোগ করে ভাগ। ঠিক আছে, আমরা গোদা বাংলায় অঙ্কটা করতে পারি সিম্পল হিসাবে। তাহলে প্রথমে আমরা কি করছি? একদম গতানুগতিক পদ্ধতিতে করছি। 5টি সংখ্যার গড় 46, তাহলে 5টি সংখ্যার মোট কত হবে? আমরা জানি 5টি সংখ্যার গড় যদি 46 হয় তাহলে মোট কি হয়? 46 গুণিত 5 মানে 6 5 30 0 হাতে হইল 3, 5 4 20 আর 3 23, তাহলে কত হলো? 230। ওকে, 4টি সংখ্যার গড় 45, তাহলে 4টি সংখ্যার গড় যদি 45 হয় তাহলে মোট কত হবে? আমরা এটাও জানি। গড় থেকে মোট বের করতে গেলে কি হয়? গড় ইনটু কতগুলো সংখ্যা। গড় থেকে মোট বের করতে গেলে কি করতে হয়? গড় ইনটু কতগুলো সংখ্যা। তাহলে গড় কত? 45, কতগুলো সংখ্যা? 4টে। গড় কত? 45, কতগুলো সংখ্যা? 4টে। তাহলে 5 4 20 0 হাতে রইল 2, 4 4 16 আর 2 18। তাহলে এটা হচ্ছে কি? 4টি সংখ্যার মোট, এটা কি? 5টি সংখ্যার মোট। তাহলে পঞ্চম সংখ্যাটি কত হবে? 5th নাম্বার কত হবে? কত হবে? 230 মাইনাস 180। 0 8 আর কয় 13? 5 13, হাতে রইল 1, শুনে মিলে গেল, তার মানে আনসার হয়ে গেল 50। এটা হলো গতানুগতিক পদ্ধতি, যেটা দিয়ে আমরা অঙ্কগুলো করে এসেছি গতানুগতিকভাবে। এতে কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা ভাবো, আমরা যদি অঙ্কটা এটাও না করে করতে পারি, মানে অঙ্কটা যদি আমরা শুধুই মৌখিকভাবে করতে পারি, তাহলে কি করব না? অবশ্যই করব। তার জন্য আমরা কি করব? 5টি সংখ্যার গড় 46, 4টি সংখ্যার গড় 45। ঠিক আছে, দেখো 5টা সংখ্যার গড় 46 আমি জানি, আর প্রথম 4টে সংখ্যার গড় 45। মানে কি? মানে প্রথম 4টে সংখ্যার গড় ওই যে আগের যে সংখ্যাগুলো তার থেকে এক এক করে কম। ভালো করে বোঝো, 5টি সংখ্যার গড় 46 বুঝলাম, প্রথম 4টি সংখ্যার গড় 45, মানে প্রথম 4টি সংখ্যায় আগের যে প্রথম যে 4টি সংখ্যা সেটা কিন্তু মেন গড়ের থেকে এক এক করে কম। তাহলে 4টি সংখ্যার জন্য কত কম? 4 কম। প্রথম 4টি সংখ্যার জন্য কত কম? 4 কম।
আমি তো জানি 5টা সংখ্যার গড় 46, তাহলে সেই যে কমটা সেটা কাকে পোষাতে হবে? পঞ্চম সংখ্যাকে। তাহলে পঞ্চম সংখ্যা অলরেডি 46, তার সঙ্গে 4 যোগ করে দেবো, কত হবে? 50 হয়ে গেল আনসার। কোনো ক্যালকুলেশন লাগলো এখানে? কোনো ক্যালকুলেশন লাগলো না, শুধু মুখে মুখে হবে, কোনো ক্যালকুলেশন কিন্তু এখানে লাগেনি। আমি আবার বলছি, 5টি সংখ্যার গড় 46 বলে দিয়েছে, প্রথম 4টি সংখ্যার 45, তাহলে 5টি সংখ্যার গড় 46 মানে কি? প্রত্যেকটা 46 করে 5টা সংখ্যা। কিন্তু আমি যখন প্রথম 4টে সংখ্যাকে ধরছি তখন দেখছি তার গড় কত হচ্ছে? 45। তাহলে প্রথম 4টে সংখ্যার গড় 45 মানে কি? প্রথম 4টে সংখ্যা যেটা মেন গড় তার থেকে এক এক করে কম। তাহলে প্রত্যেকটাই যদি এক এক করে কম হয়, তাহলে 5টার জন্য কত কম? 5 নয়, 4টের জন্য কত কম? 4 কম। তাহলে পঞ্চম সংখ্যা তো 46 অলরেডি আছে, সাথে ওই যে 4 কম তাকেও একে পুষিয়ে দিতে হবে, তাহলে ওই 4 এখানে যোগ দাও, তাহলে কত হলো? 50 হয়ে গেল আনসার। বোঝা গেছে? তাহলে আমরা অঙ্কটা এটা গতানুগতিক পদ্ধতি করতে পারি, এবার আমরা মুখে মুখে অঙ্কটা কিন্তু করতে পারি, এটাকেও তুমি বলতে পারো শর্টকাট পদ্ধতি। ক্লিয়ার হয়েছে? দেখো পরের প্রশ্নে যাব। দেখো এটা তো আশা করি সবাই করতে পারবে, এটা সিম্পল ব্যাপার। 225 কার স্কোয়ার? 225 15 স্কোয়ার। তাহলে কত পাচ্ছে এখানে? 154 আর 15। 154কে 15কে যোগ করো, তাহলে কত? 5 আর 4 9, 5 আর 1 6 আর 1, তাহলে কত হচ্ছে? √169। তাহলে √169 কার স্কোয়ার? 13 স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি? 13। তাহলে আমি 13 এর সাথে যোগ করব, তাহলে এই যে এইটার সঙ্গে 13 যোগ করো, তাহলে কত হচ্ছে দেখো? তাহলে কত হবে? 2 আর 1 3 আর 2 5, 1 আর 1 2, এটা 6, আচ্ছা এইটা একে আমাকে স্কোয়ার করতে হবে। বোঝা গেছে? তাহলে দেখো এর স্কোয়ার কত হবে? তুমি এখানে করতে যাও, দেখো 25 আছে মানে লাস্টে 5ওয়ালা সংখ্যা হবে, তাহলে এটা বাদ, এই দুটো বাদ। 25 আছে মানে এর স্কোয়ার করলে 5ওয়ালা সংখ্যা হবে, তাহলে এই দুটো বাদ, তাহলে বাকি রইলো 115 125। ঠিক আছে? তাহলে তোমরা জানো এই ধরনের সংখ্যাগুলো যখন হয় তাহলে এই দুটোকে যে কোনো দুটো সংখ্যার গুণফল হিসেবে নিতে হয়। ঠিক আছে? তাহলে কত আছে? 11 আর 12, তাহলে 11 12 কত? 132, কত আছে? 156, তাহলে 12 তেরো 156, আনসার হবে এটা। কত হবে আনসার? 125। দেখো এইখান অবধি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 225-এর রুট করলে কত হয়? 15। ঠিক আছে? তাহলে 15কে এর সাথে যোগ করব, তাহলে 154 সাথে 15 যোগ করলে 169, তাহলে 169 স্কোয়ার মানে এই টোটালটার ভিতরে 169, তার স্কোয়ার রুট করলে কত হয়? 13। বোঝা গেছে? তাহলে এই 13কে এর সাথে যোগ করব, এর সাথে যোগ করলে হচ্ছে এটা। এবারে তোমাকে এটাকে ভাঙতে হবে যে এইটার বর্গমূল কত। দেখো লাস্টের দুটো সংখ্যা কত? 25। তার লাস্টের দুটো সংখ্যা 25 মানে কি? তার যে বর্গমূলটা হবে তার ইউনিট ডিজিটে 5 অবশ্যই হবে। এই দুটো অটোমেটিক্যালি বাদ চলে গেল, কারণ এটা 13 আর 123, লাস্টে 3 আছে, পরে রইল 115 আর 125। এবার দেখো 5-এর বর্গমূল করা, লাস্টে 25ওয়ালা সংখ্যা বর্গমূল করার নিয়ম কি? 25 বাদ দিয়ে বাকি যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে পরপর দুটো সংখ্যায় ভাঙতে হয়। তাহলে যদি আনসার হয় 11, তাহলে 11কে 12 দিয়ে গুণ করলে কত? 132, আচ্ছা কত? 156, তাহলে 12কে 13 দিয়ে গুণ করলে 156, তাহলে আনসার কত হবে? 125। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাব। দেখো এটা একটা সরল, ঠিক আছে? তো এই সরলটা আমরা যখন করব, আমরা ফার্স্টে এখানে যেটা মেনলি তোমাদের চেয়েছে তুমি সিম্বলগুলো ঠিকঠাক দিতে পারছো কিনা। ঠিক আছে? দেখো সরলটা আমরা শুরু করব, 42 মাইনাস এই তৃতীয় বন্ধনীটাকে তুলব। তৃতীয় বন্ধনী তোলা মানে কি? এই মাইনাস দিয়ে পুরোটাকে গুণ। এই যে তৃতীয় বন্ধনীটা তোলা মানে কি? এই মাইনাস দিয়ে পুরোটাকে গুণ। বন্ধনীর আগে কোনো সাইন থাকা মানে হলো সেই সাইনটা দিয়ে পুরোটাকে গুণ। তাহলে দেখো এই মাইনাস দিয়ে গুণ করতে তাহলে কত হবে? 25। এই মাইনাস আর এই মাইনাস কত হবে? এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 26 মাইনাস যেমন আছে 15 মাইনাস এক্স সেকেন্ড বন্ধনী সমান 50। তাহলে আমরা বেসিক্যালি কি করলাম? তৃতীয় বন্ধনীটাকে তুলে দিলাম ফার্স্টে। এবার পরের স্টেপে কি করব? যেমন আছে 42 মাইনাস 25 প্লাস, তাহলে এই যে বন্ধনীর পরে প্লাস আছে তাহলে প্লাস দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে প্লাস 26 প্লাসে মাইনাসে মাইনাস 15 মাইনাস এক্স সমান 50। পরের স্টেপে কী করবো? এটাকেও তুলবো, তাহলে কত হবে? 42 মাইনাস 25 প্লাস 26 মাইনাস 15 মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান কত? 50।
ঠিক আছে, তো এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো ক্যালকুলেশন করবো কি, যোগগুলো একদিকে বিয়োগগুলো, তাহলে এটা প্লাস এটা প্লাস, তাহলে এই দুটোকে যোগ করো, 6 আর 2 8, 6 আর 2 4 আর 2 6, ঠিক আছে, 6 আর 2 8, 4 আর 2 6, মাইনাস, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুটোই যখন মাইনাস তাহলে কি করব, যোগ করে দেবো, সাইন কি হবে মাইনাস, তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে রইল 1, 2 আর 2 4, এটা সমান প্লাস এক্স, তার মান কত হচ্ছে 50, বোঝা গেছে। তাহলে দেখো 68 আর 40 কত হবে, 6 আর 2 28 প্লাস এক্স সমান 50, তাহলে এক্স এর মান কত হবে 50 মাইনাস 28, তাহলে 8 আর 2 10, 3 আর 2 5 22 হবে, 22 হয়ে গেল আনসার। এটা নিশ্চয়ই আলাদা করে বোঝানোর কিছু নেই, শুধু এখানে একটা জিনিসই জানার যে কোনো সিম্বলের আগে যদি মাইনাস বা প্লাস থাকে সেটাকে দিয়ে পুরোটাকে গুণ করতে হয়। এটা একবার যদি বুঝতে না পারো রিমাইন্ড করে দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, দেখো এটা সরল করতে দিয়েছে। এই যে সরলগুলো করাচ্ছি যে পরপর তিনটে, এই তিনটেই সরল কিন্তু তোমাদের ক্লার্কশিপেও আসবে, তোমাদের মিসলেনিয়াস পরীক্ষাতেও আসে, তোমাদের ফুড এসআইতেও আসবে, ঠিক আছে। দেখো যখন তোমাকে এই ধরনের সরল দেবে তোমায় কি করতে হবে, সবাই জানো তোমরা, আমরা কি করতে হয়, হরের, এটা লব আর এটা হর, আমরা জানি তো সেটাই, উপরেরটা লব নিচেরটা হর, তাই তো, উপরেরটা কি হয় লব আর নিচের কি হয় হর, তাহলে কি করতে হয়, হরের লসাগু করতে হয়, তাহলে হরের লসাগু, হরের লসাগু, তাহলে হরের লসাগু কত হবে 2 4 8, লসাগু কত হবে 8, লিখে দাও লসাগু 8, তাই তো, তাহলে 8 1 কে 8 প্লাস 2 4 8, 4 2 8, 8 1 কে 8, এটা তো জানো, আমরা সবাই আর নতুন করে কি বলবো, 8 আর 4 12 আর 2 14 1 15/8, তাহলে 8 1 কে 8, 8 পূর্ণ 8 1 কে 8, 7 এর 8, 1 পূর্ণ 7 এর 8 আসে, এই যে এটা আলাদা করে কিছু বললাম না, এটা সবাই জানো, এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়, যদি বুঝতে না পারো কমেন্টসে বলবে, পরে দেখা যাবে। দেখো এই অঙ্কটা, এটা হচ্ছে করণীর অঙ্ক, এটা হচ্ছে করণীর অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের অ্যাডভান্সে আসতে পারে, মানে এই অঙ্কটা আসতে পারে, আমি বারবার বলছি। দেখো তোমাকে যখন এই ধরনের অঙ্ক দেবে, দেখো লব হর আমি বলেছি কোনটা লব কোনটা হর, ক্যালকুলেশন করার সময় যখন কোনো করণীর অঙ্কর তোমার ক্যালকুলেশন করতে হবে সবসময় মনে রাখবে যেটা হর থাকবে না সেখানে করণী রাখলে ক্যালকুলেশন করতে পারবে না। আবার বলছি, যখন তুমি করণীর অঙ্কর ক্যালকুলেশন করবে সেখানে হরের মধ্যে করণী রাখলে ক্যালকুলেশন করতে পারবে না, তাহলে তোমায় কি করতে হবে, হরের করণী নিরসন, হর থেকে করণীটাকে বাদ দিতে হবে, হর থেকে করণীটাকে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কত আছে, √6 প্লাস √3 বাই √6 মাইনাস √3, তাহলে এটা তো হর, তাহলে এর থেকে করণীটাকে বাদ দেবো, তাহলে করণী বাদ দেবো কি করে, দেখো আমি যেটাকে এ এটাকে বি ধরে নিই, তাহলে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বিকে আমি যদি এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এটা জানি যে এ মাইনাস বিকে আমি যদি এ প্লাস বি দিয়ে গুণ করি তাহলে তার ফর্মুলা কি হয়, এ স্কোয়ার প্লাস, তার ফর্মুলা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, এটা আমরা জানি, তো সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটাকে মাইনাসে রেখে প্লাস দিয়ে, তাহলে এইটারই প্লাস দিয়ে একে গুণ করব, তাহলে √6 প্লাস √3 ওপরে রইল বাই নিচে √6 মাইনাস √3, তাহলে এটা মাইনাস আছে, আমি এরই প্লাস দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করব, √6 প্লাস √3 দিয়ে গুণ করব, তাহলে হরটাকে গুণ করেছি মানে লবটাকেও গুণ করতে হবে, তাহলে কত হবে সেটা √6 প্লাস √3, তাহলে বেসিক্যালি কি পেলাম, দেখো ওপরে কত পেলাম √6 প্লাস √3 হোল স্কোয়ার, আর নিচে কত পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √6 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, তাহলে উপরে আমি যা পেলাম, উপরে কি পেয়েছি আমি √6 প্লাস √3 তার হোল স্কোয়ার, আর নিচে কত পাচ্ছি √6 এর স্কোয়ার মানে কত 6, আর √3 স্কোয়ার মানে কত 3, তাহলে 6 মাইনাস 3, তাহলে আমরা দেখো নেক্সট পার্টটা এদিকে করি, তাহলে উপরে কি পাচ্ছি √6 প্লাস √3 হোল স্কোয়ার, আর নিচে কত পাচ্ছি 6 মাইনাস 3 মানে 3, বোঝা গেছে। তাহলে দেখো √6 আর √3 হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। ফর্মুলা কী হয় আমি এখানে লিখে দিচ্ছি, ফর্মুলাটা দরকার হয় একবার। এ প্লাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কী হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি ফর্মুলাটাকে এভাবেও লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমরা এভাবে কিন্তু ফর্মুলাটাকে লিখতে পারি তো। তো আমরা সেই জিনিসটা এখানে করব। তাহলে কত হবে এটা, √6 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার প্লাস 2 গণিত √6 গণিত √3 বাই 3। তাহলে কত হবে দেখো, √6 স্কোয়ার মানে কত 6, √3 স্কোয়ার মানে কত, তাহলে লিখছে এখানে 6 প্লাস 3 প্লাস 2 গণিত √6 আর √3 কত হবে 3 6 18, √/18 বাই 3। তাহলে আমি নিচে কত পাচ্ছি, 6 আর 3 9, 9 প্লাস 2 √18 বাই 3। তাহলে দেখো একটা কথা বলো, 18 মানে কি 9 2 18, তাহলে আমি বলতে পারি না এটা 9 প্লাস 2 গণিত এই 18 থেকে যদি আমি 9 2 18, তার মানে 9 ইন্টু 2, তাহলে 9 থেকে আমি টেনে বের করতে পারি রুটের বাইরে, 9টাকে আমি যদি রুটের বাইরে বের করি তাহলে সেটা কত হবে 3 ইন্টু √2 বাই 3। তাহলে কত হচ্ছে 9 প্লাস 3 2 6 √2 বাই 3। তাহলে তুমি ওপর থেকে 3 কমন নাও, তাহলে কত হবে 3 3 9 প্লাস 3 2 6 2√6, বুঝতে পেরেছো? তাহলে কত হবে 3 তো 3 রইলই প্লাস √6 এর মান কত পেয়েছি আমি, √2, সরি এটা √6 লিখে ফেলেছি আমি, √2 হবে √2। দেখো এটা কত হবে 3 প্লাস 2 ইন্টু কত হবে 1.4, তো তাহলে কত হবে 3 প্লাস 2.8, তাই তো, তাহলে কত হচ্ছে 5.8, বোঝা গেছে 5.8, ডি হবে আনসার 5.8, বুঝতে পেরেছো? দেখো বলছে যদি কোনো সংখ্যা ওই সংখ্যাটির 19 গুণিতকের সঙ্গে যুক্ত করা হয় তবে সংখ্যাটি হয় 400। যদি কোনো সংখ্যা ওই সংখ্যার 19 গুণিতক, 19 গুণিতক মানে কি, 19 গুণিতক কথাটা মানে হলো 19 গুণ। তাহলে যদি কোনো সংখ্যা, তাহলে কোনো সংখ্যা আমি জানি না, ধরে নেব x, ওই সংখ্যার 19 গুণের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে কোনো সংখ্যা ধরে নিচ্ছি x জানি না, তার 19 গুণ মানে 19 ইন্টু এক্স, যুক্ত করা হলে তার মান কত হচ্ছে 400। তাহলে x প্লাস 19x মানে কত 20x, তার মান কত 400, তাহলে x এর মান কত 400 বাই 20, মানে 20 হয়ে গেল তার আনসার। এটা একদম সোজা সাপটা অঙ্ক। তাহলে জানতে হবে কি 19 গুণিতক মানে 19 গুণ, ব্যাস এইটুকুই, বোঝা গেছে? তো তোমাদের আজকের ক্লাস এতটুকুই, ঠিক আছে? তোমাদের আজকের ক্লাস এটুকুই। যে প্র্যাকটিস সেট 1টা তোমাদের দেওয়া হলো, এই প্র্যাকটিস সেট 1টা তোমরা ভালো করে দেখো, যেভাবে বলা হলো সেভাবে প্র্যাকটিস করো। এরপরে তোমাদের প্র্যাকটিস সেট 2 আসবে, আগে প্র্যাকটিস সেট 1টা ভালো করে দেখো, তো প্র্যাকটিস সেট 2টায় যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, তাহলে প্রিপারেশন খুব ভালো হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সকলকে এখানে জুড়ে থাকার জন্য, থ্যাংক ইউ।